আজ আকাশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়েছে। শুধু সুযোগ হয়েছে বলে ভুল হবে, অনেক কিছুর মধ্য দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। খেলায় আকাশ অনেক ভালো খেলেছে, যার জন্য ওর টিম বিজয়ী হয়। এতে করে আকাশকে অনেক কিছু উপহার হিসেবে দেওয়া হয়েছে। আকাশের এই সফলতা দেখে ওর বাবা মা চোখে পানি চলে আসে, সাথে আকাশের কলেজের স্যারের। কেননা আকাশকে এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। আর এই পর্যন্ত আসার পেছনের গল্পটা আজকে আপনাদের জানাবো, সেজন্য গল্পটা পড়ে উপভোগ করতে থাকুন। বাবা, ও বাবা, আমাকে একটা বেড কিনে দাও। আমার কাছে টাকা নেই। আম্মু, তুমি বাবাকে বলো আমাকে একটা বেড কিনে দেওয়ার জন্য। আমার সব বন্ধুদের বেড আছে, শুধু আমারই নেই। তুই তো জানিস আমাদের তেমন কোনো সামর্থ্য নেই। ভাত আনতে যেখানে পান্তা ফুরিয়ে যায়, সেখানে তোর জন্য 2500 বা 3000 টাকা দিয়ে ব্যাট কিভাবে কিনে দিব? তোকে যদি ব্যাট কিনে দিতে যাই, তাহলে আমাদের যে কয়েকদিন না খেয়ে থাকতে হবে। আকাশ ওর বাবার মুখের কথাটা শুনে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে দেয়। আচ্ছা আব্বু, আমার বেড লাগবে না। এত করে যখন বলছিস, তখন তোকে ব্যাট কিনে দেব। আমার লাগবে না বেড কেনা। আমি চাই না আমাকে বেড কিনে দিয়ে তোমাদের না খেয়ে থাকতে হয়। আচ্ছা, একটা কথা বলতো। কি কথা বাবা? তুই যে ক্রিকেট খেলা করিস সারাক্ষণ, এই ক্রিকেটে তোকে কি দিবে? একদিন দেখবে এই ক্রিকেট খেলে আমি অনেক বড় নাম করব। তখন দেখবে আমার জন্য তোমাদের সেদিন গর্ব হবে। এখনকার যুগে গরিবদের কোনো নাম নেই। দেখিও আব্বু, একদিন আমারও সুযোগ হবে। সেদিন দেখবে আমি কোথা থেকে যে কোথায় পৌঁছে যাব, তা তুমি ভাবতেও পারবে না। আচ্ছা বাবা, আমি খেলতে যাই। খেয়ে তো যাবি। এসে খেয়ে নিব। আকাশ তো চলে যায়। এইদিকে মিসেস পারুল আক্তার ওনার হাজবেন্ডের দিকে তাকিয়ে আছে। আকাশের বাবাও বুঝে যায় কি বলতে চেয়েছে। তুমি তো জানোই আমাদের অভাবের সংসার। কিন্তু ছেলে যখন চেয়েছে, তখন ওকে কিছু একটা কিনে দেওয়া দরকার। আচ্ছা, আমি চেষ্টা করব। ঠিক আছে, এখন চলো খেয়ে নেবে। এইদিকে ওনারা তো খেতে শুরু করলো। অন্যদিকে আকাশ যখন মাঠে আসে। আর বলিস না, বাবাকে কতবার বলেছি আমাকে একটা বেড কিনে দিতে, কিন্তু তোরা তো জানিস আমাদের কতটা অভাবের সংসার। কোনো ব্যাপার না, আমাদের ব্যাট তো আছে। তা খেলা শুরু হবে কখন? তোকে ছাড়াই তো কোনো খেলাই যাবে না। আচ্ছা, এখন চল খেলি। এদিকে ওরা খেলতে থাকে। খেলার এক পর্যায়ে আকাশের স্যার চলে আসে খেলার মাঠে। ওনাকে দেখার পরে বাকিরা তো কথা বলতে আসে। কি হয়েছে স্যার, আপনি এখানে কেন? তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সেটা? আমাদের কলেজ থেকে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তা খেলা কি শুধু আমাদের কলেজের ছাত্রদের মধ্যে হবে, নাকি অন্য কলেজের সাথে? আমাদের কলেজ সহ মোট 4টা কলেজ থেকে খেলা হবে। এবারও কিন্তু আকাশ তোমাকে ভালো করে ব্যাটিং করতে হবে। চিন্তা করবেন না স্যার, আকাশ এমনিতে অনেক ভালো খেলে, তা আমরা সবাই জানি। সেজন্য আপনি নিশ্চিত থাকুন, এবারে ম্যাচ আমরাই জিতব। তোমরা তাহলে প্রস্তুতি নাও। খেলা কত তারিখ থেকে? এই তো 3 দিন পর থেকে। তোমরা যদি জিততে পারো, তোমাদের জন্য কলেজের পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার? এই ধরো সবার জন্য আলাদা আলাদা গিফট। কিন্তু স্যার, আমার তো গিফট চাই না। আপনি শুধু আমার জন্য একটা বেড কিনে দিলেই হবে, এর বেশি আমার কিছু লাগবে না। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ আর ওর বন্ধুরা মিলে ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। ওদের সাথে আরও কিছু বন্ধু আছে, ওদের কথা নাই বললাম আপনাদের। এইদিকে 2 দিন পরে। আকাশ, এইদিকে আয়। হ্যাঁ আব্বু, বলো। এই নে 3000 টাকা, তোর জন্য একটা ব্যাট কিনে নিস। আব্বু, আমার তো বেড লাগবে না। 2 দিন আগেও তো বলেছিলি তোর ব্যাট লাগবে, তাহলে এখন? আমাদের স্যার বলেছে আমাকে একটা কিনে দিবে। তাছাড়া কাল থেকে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা হবে, বিভিন্ন কলেজ থেকে ছেলেরা আসবে খেলার জন্য। আচ্ছা, সাবধানে খেলিস। দোয়া করিও বাবা। এরপর আকাশ বাকিটা জোগাড় করতে থাকে। পরের দিন ওরা মাঠে নামে খেলার জন্য। প্রথমে ওভার করে আকাশ 2টা উইকেট পায়। এতে আকাশের টিমের জন্য অনেক উপকার হয়েছে।
এভাবে 20 ওভার শেষে বিপক্ষ টিম নিল 120 রান। আমাদের টার্গেট কিন্তু 120 রান, কিন্তু আমাদের 10 থেকে 14 ওভারের ভিতরে এই রান নিতে হবে। এত কম ওভারে কেন? তাহলে আমরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকব। চিন্তা করবেন না, সামলে নিব আমরা। এরপর আকাশ আর শাকিল নামে ব্যাটিং করতে ওরা দুজনে 5 ওভারে 50 রান সংগ্রহ করে, যার মধ্যে 35 রানই ছিল আকাশের। আকাশের এরকম খেলা দেখে বাকিরা তো অবাক হয়, কেননা এর আগে তো ভালো খেলা ওনারা কেউ দেখেনি। এইদিকে 8 ওভার শেষে শাকিল আউট হয়। এইদিকে পরের ওভারগুলোতে আরও 3টা উইকেট পড়তে থাকে দেখে কিন্তু তাতেও আকাশ ঘাবড়ে যায়নি, কেননা ওদের হাতে এখনও উইকেট আর ওভার অনেক বেশি ছিল সেজন্য। এভাবে ওরা ধৈর্যের সাথে খেলে 13 ওভারেই জয় হয়। এইদিকে আকাশের খেলা দেখে আকাশ, তুমি তো পাঠিয়ে দিয়েছো। যতটুকু পারতেছি ততটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা বাবা মায়ের দোয়া আর আল্লাহ ভরসা। এখন তোমরা বাসায় যাও, আর একটা ম্যাচ জিততে পারলে আমরা ফাইনালে খেলবো। কিন্তু স্যার, এভাবে কলেজে ক্রিকেট খেলে আমরা কত বড় কি করব ভেবে পাচ্ছি না। একদিন দেখবে এই ছোট ছোট জিনিস থেকে বড় কিছু পাবে। সে আশাতেই তো আছি। এদিকে খেলা শেষ করে সবাই যে যার বাসায় চলে আসে। আকাশ বাসায় এসে ওর বাবা মাকে খুশির সংবাদটা দেয়। এদিকে আকাশের কলেজের 70% মেয়ে ওকে পছন্দ করে, কিন্তু যখন ওর পরিবারের আর্থিক অবস্থার কথা সবাই জানে তখন সাহস করে কেউ আর এগিয়ে আসতে চায় না, যা আকাশ নিজেও বুঝতে পারে। কিন্তু তাতেও কোনো আফসোস নেই, কেননা আকাশের এখন মূল লক্ষ্য একজন ক্রিকেটার হবে, দেশের হয়ে খেলবে। কিছুক্ষণ পরে কয়েকটা মেয়ে এসে কথা বলতে যায় আকাশের সাথে। তখনই আপনারা কি শুনি? সেটাই তো, যে ভালো খেলেছে তার সাথে কথা না বলে তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরো তোমরা সামনে থেকে। ওরা আকাশকে ডাকতে যাবে তখনই আকাশের কল আসে, সেজন্য কথা বলার জন্য অন্যদিকে চলে যায়। সেজন্য ওরা কথা বলতে পারেনি। তোমাদের জন্য কথা বলা হলো না। আমরা কি করেছি? কি করনি তা বলো। এতক্ষণ যদি সময় নষ্ট না করতে তাহলে এতক্ষণে তো কথাই হতো। তা আমাদের সাথে বলো। তোমরা অনেক পচা, সেজন্য তোমাদের সাথে কোনো কথা নাই। তানু, চল তো এখান থেকে। ওরা দুজনেই চলে যায়। এদিকে ওরা এভাবে পরবর্তী ম্যাচ ও আকাশের কারণে ওরা জিতে যায়। এবার কিভাবে জিতলো তা আপনাদের নতুন করে আবার বলে দিতে হবে না আশা করি। ম্যাচ জেতার কারণে ওদের স্যার আকাশ আর বাকিদের নিয়ে রুমে আসে। আমাদের রুমে নিয়ে আসার কারণ কি? কোনো গুরুত্বপূর্ণ কি কথা আছে? তোমাদের ডেকেছি একটা কথা বলার জন্য। কি কথা? তাছাড়া আপনি এত ঘাবড়ে আছেন কেন? আমরা ম্যাচ জেতার পর থেকে আপনার চোখে চিন্তার চাপ। কি হয়েছে স্যার, বলেন। তোমাদের ফাইনাল ম্যাচ যাদের সাথে আছে তারা বলেছে তোমরা যেন ওদের বিজয় হয়ে সাহায্য করো। কিন্তু এটা আবার কেমন কথা? আকাশ, তুই কিছু বল। এটা কি ঠিক হবে? আগে আমার কথাটা তো শোনো। কি কথা বলেন? যদি আমরা ওদের সাহায্য করি ওরা আমাদের 1 লক্ষ টাকা দেবে। কি বলছেন কি স্যার? 1 লক্ষ টাকা? তবে একটা ম্যাচের জন্য? সমস্যা ওদের কাছে টাকা নয়, আসলে ওরা কখনো কোনো ম্যাচ হারেনি। তাহলে আর ভয় কিসের? ভয় ওদের তোমাকে নিয়ে। আমাকে নিয়ে কেন? কারণ হচ্ছে তুমি অনেক ভালো খেলো, ওরা তোমার খেলা দেখেছে, সেজন্য ওরা বুঝতে পেরেছে তুমি যদি ওদের সাথে খেলো তাহলে ওদের হার নিশ্চিত। সেজন্য ওরা চাইছে আমাদের সাথে একটা সমঝোতা করতে। বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু আমাদের তা করা কি ঠিক হবে? হবে অবশ্যই, কেননা ওরা যে টাকা দেবে তা দিয়ে আমরা কলেজের কাজে লাগাতে পারবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি তখন তাই করো। ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন আর না করতে পারবো না। তাহলে অন্তর, শাকিল বাবু, তোমরা নিজেদের প্রস্তুত করে নাও। তাছাড়া স্যার একটা কথা। কি কথা আকাশ? স্যার, এই ম্যাচে যদি আমি ভালো করি তাহলে তো কলেজ লেভেল থেকে জেলা পর্যায়ে খেলার সুযোগ হবে, আর এতে করে আস্তে আস্তে আমার সফলতা আশঙ্কা আছে। তা তুমি ঠিক বলেছ, কেননা এই খেলায় ক্রীড়া দলের অনেক লোক আসবে যারা খেলা দেখবে। তাদের যদি আমার খেলা পছন্দ হয়ে যায় তাহলে তো আমাকে ওনারা জেলা পর্যায়ে নিয়ে খেলাতে পারে। এরপর জেলা পর্যায়ে যদি ভালো খেলি তাহলে তো ওখান থেকে একাদশ টিমের সুযোগ হবে।
এরপর ওখান থেকে জাতীয় দলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা অবশ্যই তুমি ঠিক বলেছ। তাহলে স্যার আমাকে সে অবধি নিয়ে যেতে তো হবে, সেজন্য আমাকে সাহায্য করুন। কিন্তু কিভাবে? আমি ব্যাটিং আর বোলিং ভালো করব, কিন্তু তাও আমরা ম্যাচটা হেরে যাব। এতে করে আমাদের ম্যাচও হারা হলো, আবার টাকাও পেলাম, সাথে আমার কাজটাও হলো, কিন্তু এতে নিজের কাছেও খারাপ লাগছে। কি করব বলো? আমার কলেজের অবস্থা তো জানোই। এই টাকা পেলেই আমাদের কত উপকার হবে। এখন ম্যাচ জেতার চেয়ে আমাদের কলেজের কাজের ব্যাপারে দেখতে হবে। কেননা আমরা ম্যাচ জিতলে পাবো বড়জোর 15,000 থেকে 20,000 টাকার পুরস্কার, কিন্তু এখন আমরা পাচ্ছি 1 লক্ষ টাকা। জানি এটা কলঙ্ক, কিন্তু এতগুলো মানুষের সুখের কথা ভেবে এই কাজটা তো করাই যায়। এইটাই তো কঠিন পরীক্ষা, একদিকে খেলা, অন্যদিকে আমাদের কলেজের কাজ। এইদিকে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন অন্য কলেজের এই স্যার এসে 1 লাখ টাকা দিয়ে যায়। তাহলে স্যার ম্যাচ আমরাই জিতবো তো? জি, অবশ্যই। আমি ওদের সবটা বুঝিয়ে দিয়েছি। আপনারা যেমন চাইছেন তেমনই হবে। আমরা কোনো মতে বুঝতে দেব না যে আমরা ম্যাচ ইচ্ছে করে হেরে গেছি। আমিও সেটাই চাই। তাহলে স্যার চলি এখন। লোকটা চলে যায়। এরপর ওদের স্যার বাকি খেলোয়াড়দের 2,000 টাকা করে দেয়, কিন্তু ওরা প্রথমে রাজি হয়নি, কিন্তু তাও ওদের স্যার জোর করে দিয়ে দেয়। ওই টাকা এনে আকাশ ওর বাবা মার হাতে দিয়ে সবটা বলতে থাকে। তা এটা করা কি ঠিক হবে? হবে আব্বু, যদি আমাদের হারের কারণে কলেজে কিছু পরিবর্তন করা যায় তাহলে তো এতে দোষের কিছু নেই। তা খেলা কখন হবে? বিকেলের দিকে হবে। এরপর বিকালে ওদের খেলা শুরু হয়, মাইকিং করা হয়। আজকে ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে বন্ধু একাদশ ভার্সেস গোল্ডেন একাদশ। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের ক্রিকেট ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ পর টস হয় ওদের মাঝে, আর গোল্ডেন একাদশ ব্যাটিং পায়, আর ওরা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর। গোল্ডেন একাদশ ব্যাটিং করে আর ওরা 20 ওভারে 200 রান করে ফেলে। কেননা আপনারা তো সবাই জানেন কিভাবে এত কিছু হলো। কিন্তু তাও আকাশ 3 উইকেট নিল একাই, যেন ও জেলা পর্যায়ে এসে খেলার সুযোগ পায়। এরপর খেলার অর্ধেক শেষ হয়। এরপর ব্যাটিং নামবে আকাশের টিম। তখন বিপক্ষ দলের ওই লোকটা আসে আকাশের কাছে। কেমন আছো আকাশ? জি ভালো আছি। আমি যেমনটা বলেছি তুমি তেমনটাই করেছ। এবার তোমাদের ব্যাটিং করার পালা। তুমি তোমার মতো করে খেলে যাবে, কিন্তু হারটা যেন তোমাদেরই হয়। চিন্তা করবেন না, কলেজের উপকারের কথা ভেবে আমরা হার মেনে নিব। তাহলে ওই কথাই রইল। এরপর শুরু হয় খেলা। আকাশ আর শাকিল ব্যাটিং করতে থাকে। কয়েক ওভার খেলার পরে শাকিল আউট হয়। এভাবে খেলার ভেতরে আকাশের টিমের মোটামুটি অনেক উইকেট পড়ে যায়। এইদিকে আকাশ একাই রান করে 110 রান, আর সব মিলে ওদের রান হয় 170। আর জেতার জন্য 2 ওভারে রান দরকার হয় 30 রান। কিন্তু উইকেট আর একটাও বেঁচে নেই, শুধু আকাশ আর বাবু মাঠে আছে। এইদিকে গোল্ডেন একাদশের মুখে তো চিন্তার ভাব, কেননা ওরা ভালো করে জানে এরকম হলে ওরা ম্যাচ জিততে পারবে না। কিন্তু তখনই পানি খাওয়ার জন্য বিরতি দিলে গোল্ডেন একাদশ ওই লোকটা আসে, আর উনি আকাশকে কিছু ইশারা করলে আকাশও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর ম্যাচটা কি জিতে নিবি নাকি? কথা যখন দিয়েছি তখন হারতে তো হবেই। কিন্তু কি করে হারবি? আমরা যদি এখন ডট বল খাই অনেকে তো বুঝে যাবে। তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? বেশি কিছু করতে হবে না, দৌড়ে রান নেওয়ার সময় আমি ইচ্ছা করে পড়ে যাব। এতে রান আউট হলে কেউ কোনোভাবে সন্দেহ করতে পারবে না, সবাই ভাববে আমি পড়ে যাওয়াতে রান আউট হয়েছি। আইডিয়াটা মন্দ না। এরপর খেলার মধ্যে আকাশ ব্যাটিং করে বল বাউন্ডারির কাছে নিয়ে যায়, কিন্তু ফিল্ডার বল ধরে ফেলে। ততক্ষণে আকাশ 1 রান নেয়, কিন্তু দ্বিতীয় রানের জন্য দৌড় দেয়। তখন ইচ্ছে করে পায়ে হোঁচট খেয়ে ক্রিজের মাঝখানে পড়ে যায়, আর ততক্ষণে উইকেট কিপার বল নিয়ে স্ট্যাম্পে লাগিয়ে দেয়। এতে করে আকাশের দল হেরে যায়। এটা কি করলি? আমার কি দোষ বল? এদিকে গোলের একাদশ জেতার সাথে সাথে বাকিরা মাঠে এসে আনন্দ করতে থাকে। এদিকে আকাশ ওর স্যারের কাছে আসে, আর ওই লোকটাও। তোমাদেরকে যেমন বলেছিলাম তোমরা ঠিক তেমনই করেছ।
এজন্য আমি খুশি হয়েছি তোমার উপরে। তাহলে আপনি এবার আসুন, আমি ওদের নিয়ে ফিরে যাব। এই নিন 10,000 টাকা, এগুলো দিয়ে ভাড়া আর বাকিটা সারিয়ে নেবেন। আর যদি কখনো আমার সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওদের নিয়ে চলে আসে। পরের দিন যখন আকাশ কলেজে আসে তখন সবাই ওর প্রশংসা করে। কিছুক্ষণ পরে, তুমি তো অনেক ভালো খেলেছো। ধন্যবাদ। তুমি যদি পরে না যেতে তাহলে তো আমাদের কলেজে বিজয় হতো। কি করব, তোমরা তো দেখলেই। সবই দেখলাম। আচ্ছা, ক্লাসে চলো তাহলে। এরপর ওরা ক্লাসে চলে আসে। এদিকে কয়েকদিন যেতে থাকে, তখন আকাশের স্যার ওকে ওনার রুমে ডেকে পাঠায়। ডেকেছেন স্যার? তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তোমাকে একবার অফিসে যেতে হবে। কোন অফিসে? ক্রিকেট বোর্ডে যেতে হবে। কেন স্যার? ওখানের একজন বড় কোচ এসেছিল, সে তোমার খেলা দেখেছে, আমাকে বলেছে তোমাকে ওনার সাথে দেখা করার জন্য। সত্যি বলছেন তো স্যার? আমি তোমার সাথে মিথ্যে কেন বলতে যাব? আসলে আনন্দে কি বলতেছে কি বলে ফেলেছি। আমি ওনার নাম্বার দিচ্ছি, তুমি ওনার সাথে যোগাযোগ করে নাও কিভাবে কোথায় যেতে হবে না হবে। তবে উনি যদি তোমাকে একবার সিলেক্ট করে তাহলে তোমার জাতীয় দলে খেলার একটা চান্স থাকবে, কেননা উনি জাতীয় দলের বোর্ডের একজন সদস্য, তার সাথে জেলা বোর্ডের একজন কোচ। একতার ওনার মন জয় আর ভালো খেলতে পারলে তোমাকে উনি জাতীয় দলের চান্স দিয়ে দিতে পারে। তাহলে স্যার আমার স্বপ্ন পূরণ হবে তাহলে? হবে। এদিকে আকাশ বাড়িতে এসে ওর বাবা মাকে বিষয়টা জানায়। ওনারা শুনে তো অনেক খুশি হয়। বলিস কি? তাহলে তো এতে তোর জন্যই ভালো হবে। হ্যাঁ মা, আমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু তুই এত করস, ওঠাবি কি করে? সেটাই তো প্রশ্ন। চিন্তা করিস না, আমাদের যে জমি আছে ওখান থেকে একটা জমি বন্ধক দিয়ে দিব, এতে হয়ে যাবে। কিন্তু এতে আমরা চাষাবাদ করব কি করে? তুই যখন বড় দলে খেলবি, নাম করবি, তখন না হয় জমি ছাড়িয়ে নিবি। তাছাড়া বাকি জমি দিয়ে আমাদের হয়ে যাবে চাষাবাদ। তুই তাহলে কালকে শহরে গিয়ে কথা বলে নে। কিন্তু এত খরচ। চিন্তা করিস না, আমি 2-3 দিনে জমি বন্ধক দিয়ে দিব। তাহলে ওই টাকা থেকে তোর যা লাগে তা তোকে পাঠিয়ে দিব। আমি তাহলে ওনাকে কল দিয়ে বলে দেই যে আমি 3-4 দিন পরে আসবো। ঠিক আছে, তুই তাহলে কথা বলে নে। এদিকে আকাশ ওর ঘর থেকে বের হয়ে ওই নাম্বারে কল দেয়। প্রথমবার কল তো রিসিভ করেনি, কিন্তু দ্বিতীয়বার ঠিকই রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আর আমার এই নাম্বার তুমি কোথায় পেলে? আপনার নাম্বারটা হাসান স্যার আমাকে দিয়েছিল। কোন হাসান? আপনি কয়েকদিন আগে গোল্ডেন একাদশ বন্ধু একাদশের খেলা দেখতে এসেছেন, মনে আছে? আর ওখানে একটা ছেলের খেলা আপনার ভালো লাগে, সেজন্য আপনি ওই টিমের কোচ হাসান স্যারের কাছে আপনার নাম্বার দিয়ে বলেছেন যেন আপনার সাথে যোগাযোগ করা হয়। তুমি কি তাহলে সেই ছেলে? জি স্যার, আমি সেই ছেলে। তোমার নামটা যেন কি ছিল? পারভেজ হোসেন আকাশ। তুমি তাহলে 5-6 দিন পরে ঢাকায় আসো, আমি তোমার সাথে সরাসরি কথা বলে নিব। ধন্যবাদ স্যার। আমি তোমাকে আমার অফিসের ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি ওখানে এসে কথা বলে নিও। কিন্তু স্যার, অফিসে যদি আপনাকে না পাই বা কেউ যদি আমাকে ঢুকতে না দেয়? আচ্ছা, আমি তোমাকে অফিসের ঠিকানা আর বাসার ঠিকানা দিয়ে দিছি, তোমার যে জায়গাগুলো সুবিধা হয় চলে আসিও। জি স্যার, অবশ্যই আসবো। আর আসার আগে আপনার সাথে যোগাযোগ করেই আসবো। আচ্ছা, আমি এখন ব্যস্ত, তুমি তাহলে চলে আসিও। জি স্যার। এদিকে ওনার সাথে কথা বলে আকাশের তো খুশির কোনো শেষ নেই। সেজন্য বিকেলে আকাশ ওর বন্ধুদের সাথে দেখা করে ওদের সবটা শোনে। কি বলছিস? এটা তো অনেক খুশির কথা। আচ্ছা, তুই কি একেবারের জন্য চলে যাবি নাকি আবার ফিরে আসবি? আমাদের ছাড়া তুই থাকবি কি করে? কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখনও যাইনি। তাছাড়া ওখানে গিয়ে কথা বলে তারপর আমি বুঝতে পারবো। তা কবে যাবি? এই তো উনি তো বলেছে 5-6 দিন পরে যেতে। তা খরচ জোগাড় করবি কি করে? আব্বু তো বলেছে জমি বন্ধক দিয়ে কিছু টাকা আমাকে দিবে। আমি আপাতত 3-4 হাজার টাকা নিয়ে বের হবো। এরপর ওখানে কত কি লাগে তা পরে দেখা যাবে। ঠিক আছে বন্ধু।
এদিকে আকাশ 5 দিন পরে আকাশ ও ওর বাবা মা আর বন্ধুদের সাথে কথা বলে বেরিয়ে পড়ে। পথে ওর স্যারের সাথে দেখা হয় আর ওনার থেকে ভালো করে সবটা বুঝে নেয়। এরপর বাসে উঠে ঢাকায় এসে নামে। রফিক চৌধুরীর অফিসে যায়, কিন্তু ওখান থেকে জানানো হয় উনি অফিসে নেই, বাসায়, সেজন্য কল দেয়। স্যার আপনি কোথায় আছেন? আমি তো বাসায়, কিন্তু তুমি কে? আমাকে যে আসতে বলেছেন হাসান স্যার। ও, চিনতে পেরেছি। আসলে আমি তো বাসায় এখন। তুমি একটা কাজ করো, একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে এসো। কিন্তু আমি তো আপনার বাসা চিনি না। তুমি সিএনজি ড্রাইভারকে অ্যাড্রেস দিলে সে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। এদিকে সিএনজি করে 30 মিনিট পরে একটা বাসার নিচে নামে। বাসাটা অনেক বড়, গেটে একজন বসা ছিল। সে তো আকাশকে ঢুকতে দেবে না, কেননা অপরিচিত কাউকে ঢুকতে দেবে না, এটাই তো স্বাভাবিক। সেজন্য রফিক চৌধুরীকে কল দিয়ে দারোয়ান সাথে কথা বলিয়ে দেয়। এতে দারোয়ান ভিতরে আসতে দেয় আর সবটা দেখিয়ে দেয়। এত বড় বাড়িতে আকাশ প্রথম এসেছে, সেজন্য একটু বেশি অবাক হয়। এরপর ভিতরে আসতেই রফিক চৌধুরী আকাশকে নিয়ে ভিতরে আসে। তার সাথে পরিবারের কে কে আছে সবই বলে। রফিক চৌধুরী সাথে সব ধরনের কথা শেষ করে বিদায় দেবে তখন। একটা কথা জানার ছিল। কি কথা? আমাকে কি কি নিয়ে আসতে হবে? তুমি আপাতত তোমার শার্ট প্যান্ট নিয়ে আসো, বাকিটা আমি পরে দেখে নিব। তবে তুমি আজকে আমার বাসায় থেকে সকালে না হয় চলে যেও। আচ্ছা স্যার, কত কি খরচ পড়বে সেগুলো যদি বলে দিতেন তাহলে আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তাছাড়া আমাকে ফিরতে হবে, তাছাড়া এরপর তো আপনার বাসায় আমি তো আসবো। তুমি তাহলে আপাতত বাসায় যাও, পরিবারের সাথে কথা বলে আমাকে শিওর হয়ে জানাও। তারপর তুমি এখানে এসো, বাকিটা আমি দেখে নিব। এদিকে বাড়িতে এসে ওর বাবা মা আর ওর স্যার ছিল, সাথে বন্ধুদের সাথে সবটা বলে। রফিক চৌধুরী কিন্তু অনেক ভালো মানুষ। জি স্যার, সেজন্য ওনার বাসায় আমাকে থাকতে দিয়েছে। মন দিয়ে খেলাধুলা আর পড়াশোনা করো। পড়াশোনা করতে পারবো কি না জানি না। দেখো আগে কি হয়। তাহলে কি তুই ওখানেই থাকবি? কিছু করার নেই। তা আমাদের আবার ভুলে যাস না। তোদের ভুলবো কি করে বল? তা কবে বের হবি? এই তো কালকেই রওনা দিব। ঠিক আছে, সাবধানে যাস। পরের দিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আকাশকে বিদায় দেওয়ার সময়ে ওর মা অনেক কান্নাকাটি করে, কেননা এই প্রথম আকাশ ওর বাবা মাকে ছেড়ে ঢাকায় এসে থাকতে হবে। সেজন্য আকাশও কান্না করে। এরপর চোখের পানি মুছে কাউন্টারে এসে টিকিট কেটে বাসে উঠে বসে। ঠিক তখনই একটা মেয়ে চেঁচিয়ে ওঠে আর সাথে সাথে কাউন্টারের বাসে থাকা লাইটগুলো অন করে দেয়। তখন ওরা দেখে আকাশ একটা মেয়ের কোলে বসে আছে। এটা দেখে আকাশ যতটা অবাক হয়, ইরা তার চেয়ে বেশি অবাক হয়। আপনাদের তো ইরার সাথে পরিচয় করিয়ে দিলাম না, তবে তারা নেই। গল্প পড়তে থাকলে ইরার সম্পর্কে জানতে পারবেন। আপাতত বাসের ঝামেলা শেষ করি, নয়তো আকাশকে যে গণধোলাই যে খেতে হবে, সেজন্য গল্পের নায়ককে তো বাঁচাতে হবে। কি হয়েছে ম্যাডাম, আপনি এভাবে চিৎকার কেন করলেন? আপনার চোখ কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না এই ছেলেটা আমার কোলে বসে আছে? কি ব্যাপার, তুমি ওনার কোলে কেন বসলে? দেখে তো ভদ্রঘরের ছেলেই মনে হচ্ছে। আমি কি ইচ্ছে করে বসেছি? বাসে অন্ধকার ছিল, তার উপর আমার সিটটা ছিল এটা, সেজন্য আমি বসে পড়েছি। এই ছেলে মিথ্যা বলতেছে, এটা আমার সিট। ও, এটা ইচ্ছে করে করেছে। আচ্ছা, আপনাদের দুজনের টিকিট একটু দেখান। এরপর ওরা টিকিট বের করে দিল। আশ্চর্যভাবে দুজনের টিকিটে সিট সেম। সরি, আসলে কাউন্টার থেকে ভুল করে এই সমস্যা হয়েছে। আপনি একটা কাজ করুন, একজন জানালার পাশে বসে পড়ুন আর একজন এই সাইডে। আমি জানালার পাশে বসবো। আমি বসবো। আমি আগে বসেছি, সেজন্য আমি জানালার পাশে বসবো। আচ্ছা দেখো, মেয়ে মানুষ শুধু শুধু ঝগড়া করে লাভ নেই, তুমি বরং এখানেই বসো। ঠিক আছে, মেয়ে বলে ছেড়ে দিলাম, নয়তো নয়তো কি করতেন? জানালা দিয়ে ফেলে দিতাম। আমারে কি শুটকি মাছ মনে হচ্ছে আপনার, যে বললেই জানালা দিয়ে ফেলে দেওয়া যাবে? শুটকি কেন হবে? ওজন তো 45 হবে মনে হচ্ছে। আশ্চর্য, ও জানলো কি করে আমার ওজন 45 হবে? ঠিক বলছি তো? মোটেও না। তাহলে বলুন তো কত কেজি হবে? আপনাকে কেন বলতে যাব আমি? আপনি তো অনেক ঝগড়া করেন দেখতেছি। কি? আমি ঝগড়া করি? ভাগ্য ভালো আজকে আমার মুড ঠিক আছে, নয়তো তোকে
নয়তো কি? তোকে ধাক্কা মেরে আমি বাস থেকে ফেলে দিতাম। ইরার কথা শুনে আকাশ একটু হাসতে থাকে, কেননা আকাশের ওজন প্রায় 60 কেজি হবে। তার উপর আকাশকে ধাক্কা দিতে এসে উল্টো ইরাকেই দূরে সরে যেতে হবে। তা এখানে কোথায় এসেছেন? তোকে কেন বলবো? একটু ভদ্রভাবে তো কথা বলতে পারেন। তার মানে কি আমি অভদ্র? আমি তা বলতে চাইনি। একটু আগে তো এটাই বোঝাতে চেয়েছেন। আমি শুধু বলেছি বড়দের একটু সম্মান দিয়ে কথা বলতে তো পারেন। তোর কি মনে হয় তুই আমার থেকে বড় হবি? অবশ্যই হব। হাইটে তোমার চেয়ে 5 ইঞ্চি হলেও বড় আছি, ওজনও ঠিক আছি। আর বাকি রইল বয়স, সেটা জানা হলে পুরোপুরি শির হতে পারবো। আমি বয়স বলতে রাজি না। তাছাড়া আমি অপরিচিত ছেলেদের সাথে কথা বলি না। তাহলে এতক্ষণ ধরে এইগুলো কি হচ্ছিল? সেটা তো কথার কথায় বলে ফেলেছি। তাছাড়া আমার মতো একটা কিউট মেয়েকে পাশে পেলে চান্স তো নিবেই, নেওয়ারই কথা বলার জন্য। কিউট মানে? কিসের কিউট? আয়নায় কখনো আপনার চেহারা দেখেছেন? আপনাকে তো পেতনির মতো লাগতেছে। উল্টো আমাকে দেখে আপনি কথা বলার জন্য এরকম করতেছেন। পুরান পাগলে ভাত পায় না, এখানে নতুন পাগল আসছে ভাব জমাতে। আমাকে দেখে পাগল মনে হলো কি করে? তাহলে আমাকে দেখে আপনার পেতনি মনে হলো কি করে? মুখে হাতে যে আটা ময়দা মাখলেন, এতে করে পেতনির মতোই লাগতেছে। আটা ময়দা কই দেখলেন? এগুলো তো মেকআপ। ওই একই হলো। এদিকে ওরা কিছুক্ষণ ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে ওরা রেস্টুরেন্টে চলে আসে। খাবারের বিরতির সময় হয়ে গেল, তার উপর রেস্টুরেন্টও চলে এসেছে সেজন্য। সরেন, আমি নামবো। আমি কি ধরে রেখেছি আপনাকে? ভালো করে দেখুন, আমার ওড়না আপনার। কথা বলে ইশারা করলে আকাশ তাকিয়ে দেখে, এরপর ওড়না ছেড়ে দেয়। আমি দেখতে পাইনি। কোনো ব্যাপার না, এবার তো সরেন। এরপর ইরা বের হয়, কিন্তু ওর ব্যাগ রেখে যায়। এতে আকাশ ব্যাগ খুলে দেখে কোনো কার্ড আছে কিনা। যদিও একটা মেয়ের ব্যাগ চেক করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না, কিন্তু এটা একদম ছোট ব্যাগ ছিল। মোবাইল আর রুমাল আর কিছু টাকা রাখার মতো জায়গায় ছিল ব্যাগে। ব্যাগ খুলে নাম দেখতে পাই, সাথে ইরার ছবি। আর কোন কলেজে পড়ে, কোন বর্ষে, তা একটা আইডি কার্ডে দেখতে পায়। সবটা পড়া হলে আবার কার্ডটা রেখে দেয়। এরপর বাস থেকে ব্যাগটা নিয়ে নেমে পড়ে, কেননা বাসে এভাবে ব্যাগ রেখে যাওয়াটা মোটেও ঠিক হবে না। কিছুক্ষণ পরে ইরা ফ্রেশ হয়ে দেখতে পায় আকাশের হাতে ওর ব্যাগ, সেজন্য দৌড়ে এসে ব্যাগ নিয়ে নেয়। আপনার সাহস তো কম না, আমার ব্যাগ নিয়ে নিচে নেমে এলেন। আপনি ভুল করে এটা রেখে এসেছেন, আমি সেখানে নিয়ে আসলাম। কোথায় ধন্যবাদ দিবেন তা না করে কথা শোনাচ্ছেন। আচ্ছা সরি, তা আপনি লেট করলেন কেন? চেক করছিলাম সেজন্য। কি চেক করছিলেন? কিছু না, এমনিতে মুখ ফসকে বেরিয়ে গেলো কথা। শুধু কি কথাই বের হয়, আর কিছু কি বের হয় না? আপনার বের হতে পারে, কিন্তু আমার না। আচ্ছা ফ্রেশ হয়ে আসেন, দুজনে একসাথে নাস্তা করে নিব। এদিকে আকাশ ফ্রেশ হয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়। এরপর ইরার সাথে খেতে বসে। এদিকে ইরাও ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। এদিকে দুজনেই খাওয়া শেষ, কিন্তু বিল হয়েছে প্রায় 800+। কিন্তু আকাশের কাছে তো এত টাকা থাকলেও বিল দেওয়ার মতো অবস্থা হয়নি। কিন্তু আকাশ কিছু বলতে যাবে, তার আগেই ইরা বিল দিয়ে দেয়। এরপর ওরা গল্প করতে করতে বাসে উঠে বসে। এরপর একজন আরেকজনের সাথে পরিচয় হতে থাকে, সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। এভাবে বাকি রাস্তায় ওরা কথা বলে কাটিয়ে দেয়। এদিকে কিছুক্ষণ পরে, তোমার নামটাই জানা হলো না। আমি ইরা চৌধুরী। তোমার নামটা তো বললে না? পারভেজ হোসেন আকাশ। তোমার নামটা কিন্তু সুন্দর আছে। তোমারও? আচ্ছা আমি সামনে নেমে যাব। আমি আরেকটু সামনে নামবো। চলি তাহলে। একটা কাজ করো, তোমার নাম্বারটা দিয়ে যাও। নাম্বার কেন? আজকের পর আবার দেখা নাও হতে পারে, সেজন্য নাম্বার নিয়ে রাখছি, যেন কখনো যোগাযোগ করে দেখা করতে পারি। ঠিক আছে, নিন নাম্বার। এরপর নাম্বার দিয়ে দেয়। ইরাও নেমে পড়ে। এদিকে আরেকটু সামনে এসে আকাশে নেমে পড়ে। এরপর একটা রিক্সা নিয়ে ঠিকানায় চলে আসে। এদিকে দারোয়ান তো আগে থেকে আকাশকে চিনে, সেজন্য ঢুকতে দেয়। এদিকে আকাশ দরজার কলিং বেল চাপ দেয়। তখন কেউ একজন দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে
সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে, আর ইরাও আকাশকে দেখে অবাকই হয়। কি ব্যাপার, তুমি এখানে কেন? আমার পিছনে পিছনে বাসা অব্দি চলে এসেছো? আমি তো জানতাম না এটা আপনাদের বাসা। তা এখানে কি চাই? আমি তো এসেছি রফিক আঙ্কেলের কাছে। বাবার কাছে তোমার কি কাজ? তোমাকে না বাসে সব কিছু বলেছি। হুম, তো তাই বলে আমার বাসায় চলে আসতে হবে? কে এসেছে এরা? কার সাথে কথা বলছিস? আব্বু, তুমি নাকি কাউকে আসতে বলেছো? ওকে ভিতরে নিয়ে আয়, আর তোর পাশের রুমটা দেখিয়ে দে। তোমরা দুজনেই খাবার খেয়ে নাও। আব্বু, আমি আসতেছি। আঙ্কেল আমিও খেয়ে এসেছি। আব্বু, আমি কেন ওকে পাশের রুমটা দেখাবো? কারণ ও আজকে থেকে আমাদের বাসায় থাকবে। আমি এই নিয়ে পরে কথা বলবো, তুমি আপাতত ওকে রুমটা দেখিয়ে দাও। আকাশ, তুমি এখন রেস্ট নাও, বাকি কথা কালকে বলবো। ঠিক আছে আব্বু, নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে। হ্যাঁ চলুন। এরপর আকাশকে রুমটা দেখিয়ে দেয়। রুমে এসে বিশ্রাম করতে থাকে। এত রাতে তো খাবার খাওয়া সম্ভব না, তাছাড়া ওরা তো খেয়েই এসেছে, সেজন্য আর খাবার খায়নি। রাতে ইরা তো শুয়ে শুয়ে ভাবতে থাকে কি করা যায়। এখন হয়তো আপনারা ভাববেন, বাসে তো ওরা ভালোই কথা বলছিল একজন আরেকজনের সাথে, কিন্তু হঠাৎ ওকে বাসে দেখে কেন এরকম করলো? এর উত্তর জানতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্য ধরে থাকলে সবটা বুঝতে পারবেন। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে পড়ে। রফিক চৌধুরী আকাশের হাতে কিছু কাগজ দেয়। এইগুলো কি আঙ্কেল? এখানে তোমার অ্যাডমিশন ফর্ম। তুমি এই ফর্ম নিয়ে আমার অফিস তো চিনো, ওখানে জমা দিয়ে আসো। আমি অফিসে সবটা বলে রেখেছি, তোমাকে এখন যেতে হবে। আর জানি তোমার খিদে পেয়েছি, কিন্তু এত সকালে তো বাসায় কেউ নাস্তা করে না, সেজন্য বাইরে খেয়ে নিও। সমস্যা নেই আঙ্কেল, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাও। আকাশ তো বেরিয়ে যায়। এদিকে ইরা 9টার পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 9টা 30-এর দিকে নাস্তা খেতে আসে। তখন রাতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি বাবা। তা বাবা, ওই ছেলে আমাদের বাসায় কেন থাকবে? কেন রে, এখানে থাকলে কি অসুবিধা হয়ে যাবে? তুমি বুঝতেছো আব্বু, এরকম একটা অপরিচিত ছেলে বাসায় রাখা কি ঠিক হবে? তাছাড়া আমি থাকি বাসায়, মা থাকে, ও যদি কিছু করে বসে? এরকমটা হবে না। ছেলেটার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি, ছেলেটা অনেক ভদ্র, তবে একটু দুষ্ট। আচ্ছা, তা না হয় বুঝেছি, কিন্তু তারপরেও ওকে এই বাসায় রাখার কারণটা তো বলো। আমি তো সেই কথাই বলতে চেয়েছি। ছেলেটা অনেক ভালো ক্রিকেট খেলে, সেজন্য ওকে কয়েকদিন ক্লাবে খেলার সুযোগ দিব। যদি ভালো খেলে তাহলে একটা ব্যবস্থা করে দিব। সেটা তো ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন উঠালে? ও এই ঢাকা শহরে একদম নতুন, কোনো কিছু চিনে না, জানে না কোথায় থাকবে বলো তো। দেখো আব্বু, তুমি যা খুশি করো না কেন, ওকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমার বন্ধু বান্ধব ওরা দেখলে কি বলবে? বলবে আমার বাসায় একটা যুবতী মেয়ে আছে আর সাথে একটা ছেলে। ব্যাপারটা কি দাঁড়ায় বুঝতেছো? এরা কিন্তু ঠিক কথাই বলেছে। আচ্ছা, ওর একটা ব্যবস্থা করি আমি, তারপর ওকে বাসায় রাখবো। যা করার তাড়াতাড়ি করিও। একটা ছেলের সাথে এভাবে আমার পক্ষে একই বাসায় থাকা সম্ভব না। ঠিক আছে, আমি ওর একটা ব্যবস্থা করি, তারপর ওকে এখানে পাঠিয়ে দিব। তাছাড়া আমি তো ওকে এভাবে বাসায় রাখবো না চিরকাল। মনে থাকে যেন। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারলাম না, কি কথা? তুমি ওই ছেলের জন্য এত কিছু কেন করছো? এত কিছু কেন করতেছি তার তো কারণ আছে, তাই না? কি সে কারণ? আমিও শুনতে চাই। যখন সময় হবে আমি তোমাদের বলবো। তোমরা কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করতে চেও না, বলে দিলাম। আর বিশেষ করে ইরা, তোমরা যেন কথাটা মনে থাকে। আমি কি বেশি খারাপ নাকি? তুমি যে কি রকম তা কিন্তু আমরা দুজনেই জানি। এদিকে আকাশের কাগজপত্র সব জমা দেওয়া হয়ে যায়, সেজন্য বাসায় চলে আসে। এসে দেখে ইরার আম্মু রান্না করতেছে, সেজন্য। আন্টি আমার খিদে পেয়েছে, কিছু হবে কি খাওয়ার জন্য? তুমি গোসল করে আসো, ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। ঠিক আছে আন্টি। এদিকে আকাশ ওর রুমে এসে গোসল করে নেয়। তারপর ওর কিছু প্যান্ট আর গেঞ্জি পরে নেয়। এরপর নিচে নেমে দেখে ইরার আম্মু খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে, সেজন্য বসে যায় আর খাওয়া শুরু করে। একটু পরেই উনি আসে। তোমার খাওয়া কি শেষ? এই তো আর একটু বাকি। কেন আন্টি, অন্য কারো খাবার কি খেয়ে ফেলেছি নাকি? আরে না, ওটা তোমার জন্য রেখেছি। আসলে চুলায় মাংস রান্না করতেছি, এখনো হয়নি।
আসলে আমি তো জানতামই না তুমি এত তাড়াতাড়ি খেতে চাইবে। আমি চুলার কাছে এসে দেখি এতটুকুই রান্না হয়েছে। থাক আন্টি, কষ্ট করতে হবে না, আমি আপাতত এগুলো দিয়ে খেয়ে নেই। আচ্ছা, তুমি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি গোসল করে নিই। এরপর আমি তোমার সাথে গল্প করব। আচ্ছা আন্টি। এইদিকে খাওয়া শেষ হলে আকাশ ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখতে থাকে। এইদিকে ইরার মা আকাশের পাশে বসে। এ কি আকাশ, তুমি কি বাচ্চা এরকম ভাবে কার্টুন দেখতেছো? আসলে আন্টি আমার কার্টুন দেখতে অনেক ভালো লাগে। তা এবার বলো, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা আর আমি। তোমার কোনো ভাই বা বোন কি নেই? না আন্টি। তোমার বাবা কি করে? এরপর আকাশ ইরার মাকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারও খারাপ লাগে। তুমি যে এখন এখানে থাকবে, এতে তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি তো হবে, কিন্তু আমার ইচ্ছা তো বড় ক্রিকেটার হওয়া, সেজন্য পড়াশোনা ক্ষতি হলেও কিছু করার নেই। তাছাড়া আমার তো এইচএসসি পরীক্ষা দিয়েছি 2 বছর আগে। যাক, তাহলে তো ভালোই। তা তোমাকে অফিসে যে নিয়ে গেল, ওখানকার পরিবেশ কেমন লাগলো তোমার? জি আন্টি, অনেক ভালো লাগলো, তবে একটাই সমস্যা। কি সমস্যা? আমাকে ক্রিকেট খেলার জন্য যাবতীয় যা কিছু লাগে তা আগে কিনতে হবে। কোন ক্লাব থেকে? কি দেবে না? প্রথম অবস্থায় তো আমাকে কিনতে হবে, তারপর যখন 3-4 মাস হয়ে যাবে তখন ক্লাব থেকে দিবে সব কিছু, কিন্তু এই 3-4 মাস আমাকেই কষ্ট করে জোগাড় করতে হবে। কিন্তু তোমার মুখ থেকে যা শুনলাম, তোমার কাছে তো এত টাকা হবে না মনে হচ্ছে। আব্বু তো বলেছে জমি বন্ধক দিবে। আচ্ছা, ইরার বাবা আসুক, আমি কথা বলে নিব। তুমি এখন রুমে এসে ঘুমাও। এমনিতেই ঘুমোতে পারো কিনা ঠিক মতো। ঠিক আছে আন্টি, কোনো কিছু লাগলে আমাকে ডেকে দিবেন। তেমন কিছু লাগবে না, তুমি ঘুমাও। এদিকে আকাশ ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে আকাশ ঘুম থেকে উঠে যখন ছাদে যায় তখন দেখা যায় ইরা আর ওর কিছু বান্ধবীদের সাথে। ওদের দেখে একটু অবাক হয়। ওরা মোটে 3-4 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিল। ওরাও আকাশকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। দুজন তো হা করে তাকিয়ে আছে, কেননা আকাশের শরীরে তখন একটা গেঞ্জি ছিল আর প্যান্ট। তার উপর আকাশের বডি দেখে ওরা একটু অবাক হয়। তাছাড়া ইরাও অবাক হয়, কেননা ইরা নিজেও এরকমভাবে দেখতেছে আকাশকে। আকাশ তো লজ্জায় নিচে নেমে যায়। নিচে যাওয়ার পরে ইরা কে রে ওই ছেলেটা? আমি তো দেখেই অবাক। এখন হয়তো আপনারা ভাবছেন রিয়া আর তানু তো আকাশের সাথে কলেজে পড়তো, তাহলে ওরা দুজন এখানে কেন? আসলে এই রিয়া আলাদা আর তানু আলাদা। এইদিকে কিরে ইরা, তুই কেন চুপ করে আছিস? তোরা এইভাবে ওর দিকে হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, কি এমনি করতেছি? ছেলেটাকে দেখে করলাম। তোর কি পছন্দ হয়েছে ওকে? তানুর না হলেও আমার হয়েছে। এরকম একটা জিনিস তুই বাসায় রেখেছিস, অথচ আমাদের বলিস নাই। একা একা খেতে চাস নাকি? তোদের কথা শুনে আমার তো মাঝে মাঝে মনে হয় আমি মেয়েদের সাথে না, ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি। আরে রাগ করিস কেন? তোর যদি ওকে পছন্দ হয় তাহলে আমরা কেউ কিছু বলবো না, কিন্তু তোর পছন্দ না হলে আমরা যা বলবো তাই হবে। এই নিয়ে তোর কোনো কথা বলা চলবে না। রিমু কিন্তু ঠিক কথা বলেছে। তোরা দেখে আমাকে পাগল করে দিবি। আমরা কি করলাম? তোকে যে প্রশ্ন করেছি তার উত্তর আগে দে। দেখ, ওই ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তোদের যদি থাকে তোরা গিয়ে প্রেম কর। নাম্বারটা দে। মানে কি? তোরা দেখি সত্যি সত্যি সিরিয়াস। তোর কি মনে হলো আমরা মজা করতেছি? আমি তো তাই ভাবছিলাম। আচ্ছা, তোকে আর বলতে হবে না। তুই নাম্বার দিয়ে আমাদের জন্য নাস্তা বানা, আমরা আসতেছি। তোদের এত কিছু খেতে হবে না, তোরা এখনই বের হ এখান থেকে। তুই কি অপমান করছিস? অপমান কেন করব? তাহলে এভাবে বাসা থেকে বের করে দিচ্ছিস কেন? তোরা কোথায় আর এই ছেলেটা কোথায়? আরে ও তো তোদের বাড়ির চাকরের কাজও পাবে না। ওকে চাকর করে রাখতে যাব কেন? ওকে তো আমার বর হিসেবে রাখবো। দেখ, আমি কিন্তু আঙ্কেলকে সবটা বলে দিব তোদের কথা।
তাতে কিছুই হবে না। এদিকে ইরা বিরক্ত হয়ে ছাদ থেকে নেমে যায়। এদিকে ওরা তিনজন হাসতে থাকে, কিন্তু যা ইরা দেখেনি। এদিকে নিচে নেমে দেখে আকাশ একটা বই নিয়ে পড়তেছে, আর ইরার মা ওদের জন্য কফি বানিয়ে রেখেছে। ইরা, তোর বান্ধবীদের জন্য কফি নিয়ে যা, আর এক কাপ আকাশকে দে। কেন, ওর কি হাত নেই? এখানে এসে কি নিয়ে যেতে পারে না? এটা কেমন কথা ইরা? তুমি জানো না মা, কি হয়েছে একটু আগে? কি হয়েছে শুনি? ইরা কিছু বলতে যাবে, তখন তানু, রিয়া আর রিমু নিচে নেমে বলে, আন্টি, ইরার কথায় কান দিবেন না। আমি তো এমনিতেই ওর কথা শুনি না। তুমি কি সত্যি আমার মা? কেন বলো তো? তুমি আমাকে জোস্তাফুট করো না। ওই, তোর ড্রামা আমাদের সামনে চলবে না। সেজন্য এই ন্যাকা কান্না করে কোনো কাজ নেই। তোদের তো আমি। ইরা, তুই এখান থেকে যা তো। আমাদের কিছু পার্সোনাল কথা আছে আন্টির সাথে। আমার মায়ের সাথে কথা বলবি, আবার সেটা আমি শুনতে পারবো না? এটা কেমন কথা? তুই কি যাবি, নাকি তোকে জোর করে রুমে দিয়ে আসবো? ঠিক আছে, আমি যাচ্ছি। ইরা তো ওর রুমেই চলে যায়। এই এই ওরা তিনজন মিলে ইরার মায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু কি নিয়ে কথা বলে তা ইরা তো জানে না, সাথে আকাশ নিজেও জানে না। সবটা শোনার পরে, প্লিজ আন্টি, এরা কি এই ব্যাপারে কিছু জানাবেন না? ঠিক আছে, ইরা কিছু জানবে না। আজকে তাহলে আসি, ভালো থাকবেন। এরপর থেকে কিন্তু বেশি বেশি আসবো। ঠিক আছে, আসিও। এরা তো চলে যায়। পরের দিন সকালে উঠে চলে আসে ক্রিয়া অফিসে। এসে নিজের সব কিছু নিয়ে অনুশীলন করার জন্য মাঠে নামে। ওখানে আকাশ নতুন বলে তেমন কেউ ছিল না। এদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর অনুশীলন অনেক ভালোভাবেই করতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। তখন, তুমি তো অনেক ভালো খেলতেছ। সবই তো আপনার অনুশীলনের ফল। তা তো ঠিক আছে, কিন্তু 1 মাস পর আমাদের ক্লাবের খেলা। তুমি যদি এখানে ভালো খেলতে পারো তাহলে জাতীয় দলে ঢুকিয়ে দিতে পারবো। যদিও তুমি স্যারের বাসায় থাকো, তাই বলে তুমি খারাপ খেললেও উনি যে তোমাকে সব দিক থেকে সাহায্য করবে এমনটা কিন্তু ভেবো না। কি যে বলেন, আমি যদি খারাপ খেলি তাহলে আমাকে ওখানে কেন নিবে? তাছাড়া আমি ওখানে এসে খারাপ খেলে এতে তো ওনারই বদনাম হবে। সেই জন্যই তো বললাম তুমি ভালোভাবে প্র্যাকটিস করো। জি স্যার, অবশ্যই। এদিকে বিকেল বেলায় রফিক চৌধুরী আকাশের খেলা দেখার জন্য গ্যালারির একটা কোণায় দাঁড়িয়ে থাকে, যা আকাশ দেখতে পারেনি। উনি তো আকাশের খেলা দেখে মুগ্ধ। এদিকে সন্ধ্যার পর আকাশ চলে আসে বাসায়। এসেই ইরার সাথে বাঁধল ঝামেলা। কি বিচ্ছিরি গন্ধ! আসলে আমি তো অনুসরণ করে এসেছি সেজন্য, কিন্তু এতটাও গন্ধ নেই যতটা গন্ধ আপনি বলতেছেন। ইরা এবার চুপ করে থাকে, কেননা ইরা একটু বাড়িয়েই বলেছিল। একটু পরে আকাশ তো ওর রুমে এসে বসে একটু রেস্ট নেয়, আর ওর বাবা মার সাথে কথা শেষ করে ওয়াশরুমে চলে যায়। এদিকে ইরার বন্ধুরা 3 জন আকাশের রুমে এসে বসে থাকে। ওরা তো গল্প করতে থাকে। এদিকে গোসল শেষ করে আকাশ টাওয়াল পরে বের হয়। এতে আকাশের টাওয়াল পর্যন্ত ঢাকা ছাড়া বাকি বডি দেখা যাচ্ছে। খেলাধুলা করার জন্য আকাশের বডি অনেক শক্ত থাকে। আকাশ ওদের দিকে চিৎকার করে ওঠে, আপনারা এখানে আমাকে এভাবে যে দেখেছেন, প্লিজ কাউকে বলবেন না, নয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি এত ভয় কেন পাচ্ছ? তাছাড়া আমরাই তো। প্লিজ আমাকে ছেড়ে দিন আর রুম থেকে যাও। তুমি কি আমাদের বের করে দিচ্ছ? আসলে আমি চেঞ্জ করে একটু ঘুমানোর চেষ্টা করব, অনেক পরিশ্রম হয় তো সেজন্য। এত পরিশ্রম করো বলেই তো তোমার এমন বডি হয়েছে। প্লিজ আপনারা এখান থেকে যান, ইরা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ইরাকে ভয় পাও নাকি? দেখুন, উনি এমনিতে আমাকে দেখতে পারে না, তার উপর ওনাদের বাসায় থাকি। এখানে এসে যদি দেখে আপনারা এই রুমে, তাহলে আপনাদের তো কথা শোনাবে, সাথে আমাকেও। ও, সাহস আছে নাকি আমাদের কিছু বলার? আপনাদের তো বলবে না, কিন্তু আমাকে অনেক কথা শোনাবে। রিমো আর কিছু বলতে যাবে, তখনই ইরা রুমে ঢুকে আকাশকে কিছু করতে যাবে। রিমো বাধা দেয়। এতে উল্টো ইরা এসে আকাশের উপর পড়ে, আর আকাশ ফ্লোরে পড়ে যায়। আর আকাশের উপরে ইরা দেখে যেন একটা রোমান্টিক ফিল আসে। তা দেখে ওরা তো অবাক। একসাথে দুজনেই উঠে পড়ে। সরি, আমি বুঝতে পারিনি। আকাশ, তুমি কেন সরি বলতেছো? মেয়ে মানুষ তো সরি বলে না।
এটা বলে কি বোঝাতে চাস তুই? কোনো কিছুই না। আচ্ছা আপনারা যান এখন, আমি এখন ঘুমাবো। আমাকে সাথে নিয়ে নাও। এই না, আমি শুভ। ওনার রুম তো খালি আছে, ওখানে গিয়ে ঘুমান। আরে আমরা তো তোমার পাশে ঘুমানোর কথা বলতেছি। ছি ছি ছি, এইসব কি বলছেন? কেন, তুমি এর আগে কোনো মেয়ের পাশে ঘুমাওনি? কই না তো। পাশে তো ঘুমাও না, কিন্তু একটু আগে যা করলে তা কম কিসের? ওটা কি ইচ্ছে করে করেছি নাকি? তোরা কিন্তু একদম বাড়াবাড়ি করবি না। এখনই এখান থেকে বের হয়ে চল আমার সাথে। তুই এভাবে তাড়িয়ে দিবি আমাদের? দিব। আসবো না তোর বাসায়। আসতে হবে না। এদিকে ওদের বের করে নিয়ে আসে 3 দিন আকাশের প্রথম ম্যাচ হবে, সেজন্য বাড়িতে এসে ওর বন্ধুদের সাথে দেখা করে আর ওর বাবা মার সাথে দেখা করে। আচ্ছা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না আম্মা, রফিক আঙ্কেল অনেক ভালো, আর আন্টিও। আমাকে আজকে যেতে হবে। আরেকটা দিন থেকে যা। না আব্বু, যেতে হবে আমাকে। এই নে কিছু টাকা, এই টাকা খরচ করিস। আচ্ছা আব্বু, আমি তাহলে আসি এখন। এদিকে আকাশ চলে আসে ঢাকায়। পরের দিন আকাশের ম্যাচ এইদিকে। আচ্ছা আমরা শুনলাম কাল নাকি আকাশ খেলবে। কিসের খেলা? আরে ক্রিকেট খেলার কথা বলতেছে। ও তাই বল, তাহলে তো খেলা দেখতে যেতে হচ্ছে। তাহলে ইরাকে সাথে করে নিয়ে যাব। সেটাই করব। পরের দিন আকাশ ইরার বাবা মার থেকে বিদায় নিয়ে মাঠে চলে আসে। মাঠে বসে থাকে এক জায়গায়। সেখানে ওদের দলের আরও কয়েকজন ছিল। ওরা ব্যাটিং করে 210 রান নিল। এরপর আকাশের দলের টিম আসে মাঠে ব্যাটিং করার জন্য। মোটামুটি ওরা ভালোই ব্যাটিং করে। 20 ওভারের মধ্যে 16 ওভারে রান করলো 150, কিন্তু উইকেট পড়ে গেল 6টার মতো। দলের অবস্থা অনেক খারাপ, কেননা একজন ইনজুরি হয়েছে সেই জন্য। তার উপর 4 ওভারে ওদের 60 রান নিতে হবে। কি ব্যাপার, আমাকে কখন নামাবে? তোমাকে নামাবো সবার শেষে। মানে কি? আমি তো ব্যাটিং করব, তুমি আমাকে বোলারদের সাথে কেন নামাবে? আমি তোদের ক্যাপ্টেন, আমি কখন কাকে কোথায় নামাবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? আমাকে তো অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে, তাহলে সবার শেষে কেন নামবো আমি? রফিক স্যার বলাতে তোকে দলে রেখেছি, বুঝলি, নয়তো তোকে দলেই রাখতাম না। এদিকে রাজীব ক্যাপ্টেন, সেজন্য কিছু বলতেও পারছে না। এদিকে রফিক চৌধুরী ওখানে নেই, উনি একটু পরে আসে। এসে এই অবস্থা দেখে। কি ব্যাপার রাজীব, আকাশকে এখনো মাঠে নামেনি? স্যার ও কি পারবে? শুধু শুধু মাঠে নামাবো? একজন তো ইনজুরিতে আহত হলো, ও যদি ভালো হয় তাহলে তো ব্যাটিং করবে, ভালো না হলে আকাশকে নামিয়ে দেবো। কিন্তু স্যার, আমি যা বলেছি তাই যেন হয়। ঠিক আছে। এদিকে রাজীব অনেক বিরক্ত হয়, কেননা রাজীব আকাশকে ঠিক দেখতে পারে না। রফিক স্যারের কথা মতো আকাশকে মাঠে নামানো হলো। এইদিকে 4 ওভার বাকি আছে, মোট 150 রান হলো। এদিকে আকাশ প্রথম 6 বল খেলে 12 রান নিল। এইদিকে ইরা, তানু, রিয়া, রিমু ওরাও মাত্র আসলো। ইরা, তোর জন্য শেষ সময় আসতে হয়েছে। তোদের আসতে বলেছে কে? চুপ থেকে খেলা দেখো। এদিকে আকাশ 6 বলে 12 রান হয়, সেজন্য আকাশ সাবধানে খেলতে থাকে। মোটামুটি 4 আর 6 রান নিয়ে খেলতে থাকে। এতে স্টেডিয়াম সবাই হই হুল্লোড় করতে থাকে। রিয়া, রিমু আর তানু তো খুশি হয়ে যায়, কেননা আকাশ অনেক ভালো খেলতে থাকে। এতে রফিক চৌধুরীও কিছুটা অবাক হয়। মোটামুটি 19 ওভারে ওরা 195 রান করে। এদিকে আর 1 ওভারে রান দরকার 15। যে আকাশের খেলা দেখতেছো, ও এত ভালো খেলবে আমি তো বুঝতে পারিনি। এরপর থেকে ওকে আগে নামাবে। ঠিক আছে স্যার, তাই হবে। যদি 6টা বল আকাশ নিজে খেলে তাহলে জেতার আশঙ্কা থাকবে। কিন্তু ম্যাচ জিতবো তো। এদিকে রিয়া, তানু, রিমু তো আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু ইরার এদিকে তেমন একটা আগ্রহ নেই। এদিকে দৌড়ে 2 নেয়ার মতো অবস্থা হলে রান নেয়, না তো রান নেয় না, যা রাজীব থেকে শুরু করে বাকিরা বুঝতে পারে। এদিকে 4 আর 6-এর মধ্য দিয়ে 5 বলে রান হয় 10। শেষ বলে দরকার 5 রান। এইদিকে পুরো গ্যালারি জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি হতে থাকে। শেষ বলে আকাশ 6 মেরে পুরো ম্যাচটা জিতে নিল। এতে তো বাকিরা অবাক হয়ে যায়, কেননা 24 বলে 60 রান হবে।
তা ওরা ভাবতেও কখনো পারেনি। এদিকে মাঠ ছেড়ে আকাশ রুমে আসে, অন্যদিকে ইরার বান্ধবী ওরা তো মহা খুশি হয়ে যায়। এইদিকে সরি, আমি বুঝতে পারিনি তুমি এত ভালো খেলো, নয়তো তোমাকে আগেই নামাতাম। সরি বলার কি প্রয়োজন? তাছাড়া তুমি ক্যাপ্টেন, তোমার কথা শুনে তো সবাই চলবে। চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সাথে ওপেনিং করবে। কি বলছেন? সত্যিই বলছি। এদিকে আকাশ তো খুশি হয়ে যায়। এদিকে বাকি ম্যাচগুলো খেলতে থাকে। এভাবে 5 মাস কেটে যায়। আকাশ র্যাঙ্ক অনেক ভালো করেছে এই কয়েক মাসে, সেজন্য। আকাশ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সেটা? তোমাকে জাতীয় দলে নেওয়া হবে। সত্যি বলছেন স্যার? সত্যি, তবে একটা কথা। কি কথা? তোমাকে এখন থেকে কোয়ার্টারে থাকতে হবে, ওখানে থেকে আরও ভালো অনুশীলন করতে হবে। তাহলে আমি কালকেই আমার সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। সেটাই ভালো হবে। আমি তোমার জন্য কোয়ার্টারে রুম নিয়েছি, তুমি শুধু গেলেই হবে। তাছাড়া কোনো সমস্যা হলে আমাকে জানাইও। ঠিক আছে আঙ্কেল। এখন তাহলে এখানে একটা সাইন করে দাও, আর কিছু টাকা জমা দিতে হবে তোমাকে। কত টাকা দিতে হবে? এই তো 3-4 লক্ষ টাকা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? আমি তোমাকে আপাতত এই টাকা ধার দিব, তুমি যখন বেতন পাবে সেখান থেকে আমাকে দিয়ে দিও। কথাটা বলা মাত্রই আকাশের চোখে পানি এসে যায়, কেননা এরকমভাবে কেউ যে ওর জন্য ভাবে তা বুঝতে পারিনি। কান্না করতে হবে না, তবে একটা কথা। কি কথা? খেলাধুলা মন দিয়ে খেলবে। এখন চলো বাসায়, এসে খুশি সংবাদটা দেই সবাইকে। এরপর বাসায় এসে জানাই সবাইকে। এরা তো কথাটা শুনেই খুশি হবে নাকি মন খারাপ করবে সেটাই বুঝতে পারছে না, কেননা আকাশকে যদিও দেখতে পায় না, কিন্তু তাও আকাশ চলে যাওয়াতে ওর একটু মন খারাপ হয়। কিরে, তুই কি খুশি হলি না? আরে আব্বু, আমি তো অনেক খুশি। আকাশ, তুমি তাহলে তোমার সবটা গুছিয়ে নাও, আমি কাল তোমাকে দিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ বের হয়ে যায়, কিন্তু ইরা আকাশের সাথে দেখা করেনি। কয়েকদিন চলে যায়। ইরা এবার আকাশকে মিস করা শুরু করে দিল, কেননা আকাশ থাকলে সারাদিনে ওদের ঝগড়া করেই দিন পার হয়ে যায়। এভাবে কয়েকদিন পরে ইরার বান্ধবী এসে আকাশকে দেখতে না পেয়ে ইরাকে বলে কথাটা। ও তো এখন ম্যাচে থাকে। তোদের বাড়িতে থাকলে সমস্যা কি ছিল? আরে ও এখন জাতীয় দলের চান্স পেয়েছে, সেজন্য ওখানে প্র্যাকটিস করতেছে, সেজন্য ওখানে কোয়ার্টারে থাকতে হচ্ছে ওর। উফ, কত যে মিস করতেছি ওকে। চল আমরা ওর সাথে দেখা করে আসি। তাহলে কালকেই যাই। আমি যে কি করব? আসলে সমস্যা কি? তাছাড়া কয়েকদিন পর তো আকাশকে টিভিতেই দেখাবে, সেই জন্য হয়তো যেতে চাইছে না। তোরা যা, আমি যাব না। এদিকে ওরা তো চলে যায়। 4 মাস হয়ে যায়। ইরার ফাইনাল পরীক্ষা চলে আসে, সেজন্য অন্যদিকে আর ভাবছে না। অন্যদিকে আকাশও এই 4 মাস প্র্যাকটিস করে, নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করে নিয়েছে। এদিকে ইরার পরীক্ষা, অন্যদিকে আকাশেরও প্র্যাকটিস। এক কথায় ওরা এখন সবাই ব্যস্ত যে যার কাজে। 1 মাস যাওয়ার পরে ইরার পরীক্ষা শেষ হলো, আর আকাশকে ও কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হলো, কেননা আর 1 মাস পরে বিশ্বকাপ শুরু হবে। সেজন্য আকাশকে ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য। সেজন্য আকাশ আসে রফিক চৌধুরীর কাছে। আঙ্কেল আসবো কি? হ্যাঁ, আসো। তা তোমার প্রস্তুতি কেমন চলতেছে? জি আঙ্কেল, অনেক ভালো। তা শুনলাম তোমাকে ছুটি দেওয়া হয়েছে। জি আঙ্কেল, আসলে 5 মাস তো টানা ছিলাম, সেজন্য 7 দিনের ছুটি দিল। তাই ভাবলাম আজকে রাতে আমি ফিরে যাব বাড়িতে, তাই আন্টির সাথে দেখা করতে এসেছি। তাছাড়া আন্টির সাথে তো 5 মাস ধরে দেখাই হয় না। তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। এদিকে আকাশ অপেক্ষা করে। অন্যদিকে ইরা তখন বাসায় ছিল। নিচে নেমে দেখে আকাশ বসে আছে, সাথে ইরার মাও। কি ব্যাপার আম্মু, তুমি এখানে কেন? আকাশ ছুটি পেয়ে বাড়িতে যাবে, সেই জন্য আমার সাথে দেখা করতে এসেছে। তাছাড়া ইরা, তোর তো পরীক্ষা শেষ, তাহলে তুইও আকাশের সাথে গ্রামে যা। আম্মু, আমি কেন ওর সাথে যাব? ওর সাথে যাবি বলতে তোর নানার বাড়িতে যাবি। আমি শুনলাম ওদের বাড়ি আর তোর নানার বাড়ি প্রায় কাছাকাছি। তুই তো অনেক মাস হয়েছে তোর নানার বাড়িতে যাস না, সেই জন্য ওর সাথে যেতে তো যেতে তো পারিস। ও 7 দিন থাকবে, আবার ওর সাথে ফিরে আসতে পারবি। কোনো দরকার নেই আম্মু। দরকার আছে, তোর নানা অসুস্থ, আমরা তো যেতে পারবো না, সেই জন্য তোকে যেতে হবে। যদি অবস্থা বেশি খারাপ হয় আমাদের জানাবি,
আমি আর তোর বাবা তাহলে এসে দেখে যাব। ঠিক আছে, তা কবে যেতে হবে? আকাশ তো বলতেছে আজকেই যাবে। তুই একটা কাজ কর, আমি আকাশকে ম্যাচ থেকে ওর পোশাক আনতে বলছি, ততক্ষণে তুই নিজের ব্যাগ গুছিয়ে নে। আন্টি আমি তো ব্যাগ গুছিয়ে এনেছি। তাহলে তো ভালোই হলো। ইরা, তুই ওপরে এসে ব্যাগ গুছিয়ে নে, আমি ততক্ষণ আকাশের সাথে কথা বলে নিচ্ছি। এদিকে আকাশের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, এই নাও কিছু টাকা। আমার কাছে টাকা তো আছে। তুমি আর ইরা টিকিট কেটে নিও। তাছাড়া ইরাকে তো চিনি, ও একটু রাগী, তবে মনটা অনেক ভালো। তুমি একটা কাজ করো, তোমাদের তো বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 3টা বেজে যাবে, আর ওর নানার বাড়িতে কেউ নেই যে ওকে আনতে যাবে, সেই জন্য রাতে তুমি তোমার বাসাতেই নিয়ে যেও। কিন্তু এরা কি রাজি হবে? তাছাড়া আন্টি ওকে আমার বাসায় নিয়ে গেলে এরা কি ভাববে? তাছাড়া আমাকে এতটা বিশ্বাস করে কি ঠিক হবে? তুমি এতগুলো দিন আমাদের সাথে ছিলে, আমি কি চিনতে ভুল করবো নাকি তোমাকে? তুমি আর ইরা কতদিন বাড়িতে একা ছিলে, তখন যেমন ক্ষতি করনি, এখনো করবে না। ও তোমার সাথে গেলে তোমার খরচ বাড়িয়ে দিবে। বাস থেকে নেমে আমাকে কল দিও, আমি তখন ইরাকে বলে দিব তোমার সাথে যেন চাই। ঠিক আছে আন্টি, আমি বাবা মাকে কল দিয়ে বলে দেই এরার জন্য আলাদা একটা রুম গুছিয়ে রাখার জন্য। আচ্ছা, কথা বলে নাও, নাস্তা করে বের হয়ে নিও। আকাশ ওর বাবা মার সাথে কথা বলে নেয়। এদিকে ইরার রেডি হয়ে নিচে নামে। এরপর ওরা নাস্তা করে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের দিকে। এসে টিকিট কেটে দুজনেই বসে পড়ে। তখন রিয়া কল দিয়ে কথা বলে আকাশের সাথে। এক একে রিমু আর তানুও কল দেয়, ওদের সাথে কথা বলতে শুনে। সমস্যা কি? কই কি সমস্যা? সমস্যা যদি নাই থাকবে তাহলে এত কথা কিসের? ওরা তো আপনারই বান্ধবী, কথা তো বলেই যায়। তাই বলে ওদের সাথে কেন? ওরা কল দিলে আমি কি করব? এদিকে কিছুটা ঝগড়ার মতো করে কথা শেষ হয় ওদের, আর ঘুমিয়ে পড়ে। কখন যে দুজনের মাথা এক হলো তা ওরা নিজেরাও জানে না। ওরা যেখানে নামবে ওখানে কাউন্টার ওদের ডেকে দেয়। তখন রাত 3টা, ওরা দুজনেই নেমে দাঁড়িয়ে আছে। এত অন্ধকার রাতে একা একা যাব কি করে? আকাশের মনে পড়ল ইরার মায়ের কথা, সেজন্য ওনাকে কল দেয়। কল দিয়ে কথা বলে, ইরা দিকে ফোনটা দেয়। ইরা কথা বলে আকাশকে আবার ফোনটা দেয়। তাহলে চলুন যাওয়া যাক। দেখুন, রাস্তায় বা জঙ্গলে নিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না ভুলেও। বাসায় একা পেয়ে যেখানে কিছু করিনি, এখানে করব কি করে? ইরা আর কোনো কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। রিস্কা বা কোনো কিছু নেই, সেজন্য ওদের হেঁটেই যেতে হচ্ছে বাসায়। বাসায় এসে আকাশ দরজায় টোকা দিতেই ওর মা দরজা খুলে দেয়। এতে ইরা ওনাকে সালাম দেয়। ভিতরে আসো মা, তুমি আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনার ছেলে যেখানে ছিল সেখানে অসুবিধা তো হবেই। আকাশ, তুই কি কিছু বলেছিস? বিশ্বাস করো আম্মু, আমি কিছুই বলিনি। তাহলে ওই মিথ্যে বলছে? কেননা উনি কখনো সত্যি কথাই বলে না। তুই চুপ থাক। ইরা, তুমি আমার সাথে চলো। এইদিকে রাতটা ওরা পার করে দেয়। সকালে আকাশের মা ওদের জন্য অনেক পিঠা আর নাস্তা বানাতে থাকে। ইরা তো কখনো এসব পিঠা খায়নি, সেজন্য খেতে বসে যায় একাই। পিঠা খাওয়া শেষ হলে, আন্টি, আমাকে এখন যেতে হবে। কোথায় যাবে? নানার বাড়িতে, নানা অসুস্থ তাই দেখতে যাব। আকাশ, তুই বরং ইরাকে দিয়াই। ঠিক আছে আম্মু। এরপর ইরা ওর ব্যাগ গুছিয়ে নেয়। কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে পড়ে। তখন রাস্তার ধারে দেখা হয় শাকিল আর বাবুর সাথে। অন্তরও ছিল। ওরা আড্ডা দিচ্ছিল, যদিও ওরা জানে আকাশ বাড়িতে এসেছে, কেননা আকাশ ওদের আগেই জানিয়েছে। ওরা তো আকাশকে দেখে এগোতে থাকে। তা দেখে ইরা ভয় পেয়ে আকাশের পেছনে লুকিয়ে পড়ে। তা দেখে ওরা অবাক হয়। প্লিজ আমাকে বাঁচান ওদের হাত থেকে। আরে ওরা আমার বন্ধু হয়, আপনার ক্ষতি করার জন্য আসেনি, এসেছে আমাকে দেখে। সেজন্য লুকিয়ে না থেকে বের হয়ে আসুন। সত্যি আসবো তো? হ্যাঁ আসুন। এবার ইরা বের হয়। এদিকে ওরা ইরাকে দেখে তাকিয়ে আছে, কেননা ইরা দেখতে কেমন ছিল তা তো আপনারা গল্পের প্রথমেই জেনেছেন। কিরে বন্ধু, তুই
তুই বিয়ে করে বউ নিয়ে ঘুরতে বের হলি, অথচ আমরা তোর ছোটবেলার বন্ধু হয়েও জানতে পারিনি। বন্ধু, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। কত আশা ছিল তোর বিয়েতে আনন্দ করব, কিন্তু তুই তো বিয়ে আগেই সেরে নিলি। তা ভাবি, আপনার নাম কি? এইদিকে ওদের এক একজনের কথা শুনে ইরা তো রেগে মুখ লাল করে ফেলে। এই শয়তানের হাড্ডি, আমি তোদের কোন কালের ভাবি লাগি? আরে বন্ধু, তোরা চুপ কর, আমি ওনাকে দিয়ে আসি, তারপর তোদের সাথে আড্ডা দিব। আচ্ছা, ভাবিকে বাসায় রেখে আয়। তাছাড়া ভাবি চাইলে আমাদের সাথে বসেও আড্ডা দিতে পারেন। আপনাদের কতবার বলবো? কথাটা শেষ করার আগেই কল দেয় ইরার আম্মু, সেজন্য কথা বলার জন্য সাইডে এসে হাঁটতে থাকে। এদিকে আকাশ ওদের সাথে কথা বলে। তখন আকাশ লক্ষ্য করে একটা গাড়ি ইরার দিকে আসতেছে। ইরাকে জোরে বলে, কিন্তু ইরা ততক্ষণে দেরি করে ফেলে। সেজন্য আকাশ দৌড়ে এসে ইরাকে বাঁচায়। এতে আকাশের হাতে একটু কেটে রক্ত বের হতে থাকে। তাই ইরা ওর ওড়না আকাশের হাতে বেঁধে দেয়। অন্তর অনেকক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে ইরাকে ভিডিও করছিল, আর মোবাইলে ওই গাড়ি আসতে দেখে আকাশকে বলে। সেজন্য গাড়ি আসা থেকে হাতে ওড়না বেঁধে দেওয়া পর্যন্ত সব ভিডিও করে নেয়। এইদিকে ধন্যবাদ তোমাকে আমাকে বাঁচানোর জন্য। এখানে ধন্যবাদের কিছু হয়নি, আমি আমার দায়িত্ব থেকে করেছি। আপনার পরিবার আমার জন্য যা করেছে তা আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, এবার আমি যেতে পারবো। আপনি তাহলে ডক্টর দেখিয়ে নিন আগে। তাছাড়া আমি তো এখানকার কিছু চিনি না, নয়তো আমি নিয়ে যেতাম। সমস্যা নেই, সাবধানে যাবেন। যাওয়ার আগে আমাকে জানাবেন, একসাথে ফিরে যাব। ওখান থেকে আকাশ চলে আসে বন্ধুদের কাছে, এসে আড্ডা দিতে থাকে। যদিও ডক্টরের কাছে যেতে হয়নি, কেননা কাটা তেমন একটা বেশি হয়নি। সেজন্য কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে থাকে। তখন শাকিল বলে, তবে বন্ধু, যাই বলিস না কেন, মেয়েটি কিন্তু অনেক কিউট, তোর সাথে মানাবেও। ওরা কোথায় আর আমরা কোথায়? তা রাতে কে তোর সাথেই ছিল? আমাদের তো 3টা রুম, বাকি যে রুমটা আছে ওটাতে আমি ঘুমাইছি, আর আমার রুমে ওকে ঘুমাইতে দিয়েছি। তোর রুম ওকে কেন ঘুমাতে দিলি? কি করব, তোরা তো জানিস ওই রুম তেমন একটা ভালো না। আচ্ছা, এবার তাহলে ভালো করে আড্ডা দেই, চল। আচ্ছা চল, আমরা একবার স্যারের সাথে দেখা করে আসি। আইডিয়াটা মন্দ না, চল তাহলে। এরপর ওরা স্যারের কাছে যেতে থাকে। ওখানে ওনার সাথে কথা বলতে থাকে। উনিও অনেক খুশি হয়, কেননা আকাশের স্বপ্ন যে সত্যি হতে চলেছে। সেজন্য একটু পরে ওখান থেকে চলে আসে। এদিকে আকাশ রাতের বেলায় শুয়ে আছে, ওর বাবা মার সাথে কথা বলে। আচ্ছা মা, আমি তোমাদের যদি শহরে নিয়ে যাই, তোমরা কি থাকবে সেখানে? আমরা গ্রামের মানুষ, গ্রামই আমাদের সব। সেজন্য গ্রাম ছেড়ে আমরা কোথাও যাব না। তোর মা কিন্তু ঠিকই বলেছে। ঠিক আছে, এবার তাহলে শুয়ে পড়ো। অন্যদিকে ইরা ওর নানুর সাথে কথা বলতে থাকে। ওর নানুর অবস্থা তেমন একটা ভালো না বলে ইরা ওর বাবা মাকে আসতে বলে। ওনারা পরের দিন সকালে রওনা দেয় আর চলে আসে। এদিকে এতে ইরার জন্য ভালোই হয়, কেননা ওর বাবা মার সাথে সময় কাটাতে পারবে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। তখনই আচ্ছা, এরা তো বড় হয়েছে, এবার ওর বিয়ে দিতে হবে। তোমার মেয়েকে বিয়ে করবে কে শুনি? যে করার সে এমনিতেই করবে। আচ্ছা, আমি একটা কথা বলি। কি কথা? আচ্ছা, আকাশের বাবা মার সাথে কথা বললে কেমন হয়? মন্দ হয় না, কিন্তু আকাশের পরিবারের অবস্থা তো জানোই। তোমার মেয়ে কি ওখানে থাকতে পারবে? সেটাও ঠিক। এইদিকে আকাশের সাথে কথা বলে জানাতে পেরেছি ও নাকি গ্রামেই থাকবে ওর বাবা মার সাথে। আচ্ছা, এই ব্যাপারটা এখন থাক, আমরা পরে আলোচনা করে নিতে পারবো এই বিষয়ে। আচ্ছা, তাই হবে। তাহলে কি করবে? আপাতত আমরা ঢাকায় ফিরে যাই। তোমরা মেয়ে যদি আকাশকে পছন্দ করে তাহলে তো আর কোনো চিন্তাও নেই। সে তো থাকবে না, কিন্তু তোমার যে মেয়ে রাজি হবে কি না সেটাই তো সমস্যা। তা ওর উপরে ছেড়ে দাও, এখন ঘুমাও। 5 দিন পরে ঢাকায় ফিরতে হবে। ঘুমাও তাহলে। এরা তো ঘুমোচ্ছে। অন্যদিকে আকাশের ছুটি শেষ হয়ে আসে, সেজন্য আকাশের বাড়িতে আসে ইরার বাবা মা। ওনাদের দেখে তো আকাশ অনেক খুশি হয়। এরপর ওনাদের ঘরের ভিতরে নিয়ে এসে নাস্তা করায়। আকাশ, আমাদের তো ফিরতে লেট হবে কয়েকদিন, সেই জন্য তুমি ইরাকে নিয়ে একটু ঢাকায় ফিরে যেও আজকে। আর ইরা তো একা একা থাকতে পারবে না, সেই জন্য আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি আমাদের বাসায় থেকো। আচ্ছা আন্টি, তাই হবে।
এদিকে আকাশ যাওয়ার সময় ইরাকে নিয়ে ঢাকায় ফিরে, কিন্তু মুখ ফুলিয়ে রেখেছে, যা আকাশ দেখেই বুঝতে পারে। কি ব্যাপার, মুখ এভাবে ফুলে রেখেছেন কেন? আমার মুখ আমি যেভাবে খুশি সেভাবে করে রাখবো, তাতে আপনার কি? আরে সামনে একটা কথা নিয়ে এত রেগে আছেন কেন? ও, এইটা তোর কাছে সামান্য ব্যাপার হলো? কোনটার কথা বলতেছো? ওই মেয়ে দুটো কে ছিল? গ্রামে ওই মেয়ে দুইটা, আর ঢাকায় আমার বান্ধবী নিয়ে কত মেয়ে লাগে তোর? ওরা আমার সাথে কথা বললে আমার কি দোষ? সব দোষ তোর। তুই কেন মেয়ে দেখলে কথা বলবি? আমার দোষ না দিয়ে নিজের বান্ধবীদের দোষ দিতে তো পারেন। ওরা তো আমার বান্ধবী, ওদের যতই বলবো ওরা কথা শুনবে না, সেজন্য তোকে বলা। আমি কথা বললে তোমার সমস্যা হয় কিভাবে? অনেক সমস্যা হয় আমার। কি সমস্যা? তা এখন জানতে হবে না, রাতে আমার সাথে ঘুমাবি। আন্টি তো তাই বললো। মনে থাকে যেন। বাবা মা মনে হয় 2-3 দিন আসবে না, সেজন্য আমার সাথে থাকতে বলছে। আন্টির সাথে কথা হয়েছে আমার। এইদিকে রাতে ওরা বাড়িতে ফিরে আসে। এদিকে আকাশ ওর রুমে যায় আর ইরা ওর রুমে। এদিকে আকাশ গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পরে ইরা আকাশের রুমে আসে। এসে দেখে আকাশ তাওয়াল পরে দাঁড়িয়ে আছে। আকাশের শরীর থেকে পানির ফোঁটা ফোঁটা পড়তে থাকে। তার দিকে ইরা তো তাকিয়ে আছে। এদিকে ইরা যে রুমে এসেছে তা আকাশ খেয়াল করেনি, সেজন্য তাওয়াল খুলতে যাবে তখনই এই না 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 না। ইরার কথা শুনে তাওয়ালটা পেঁচিয়ে নেয়। কি ব্যাপার, তুমি এখানে কেন, তাও এত রাতে? তুমি এখন গোসল করতে গেলে? গরম লাগছিল বলে গোসল করেছি, কিন্তু তুমি কেন আসলে? আমি তো এসেছি তোমাকে ডাকার জন্য। এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? মা কি বলেছে ভুলে গেলে? ওই না তো, সবই মনে আছে। তাহলে আমার রুমে আসো, সব পরে নিয়ে। কথা বলে ইরা তো চলে যায়। এদিকে আকাশ রেডি হয়ে রুমে আসে, কিন্তু ইরা আয়নার সামনে দাঁড়িয়েছিল। ইরাকে দেখতে তেমন একটা ভালো লাগছিল না। এটা কি পড়লে? একটুও তো ভালো লাগছে না। তাহলে কি খুলে ফেলবো? খুলে ফেললেই ভালো হয়। ইরা গেঞ্জিটা খুলতে যাবে তখনই এ কি করছো? তুমি তো বললে ভালো লাগছে না, সেজন্য খুলে রাখতে। তাই বলে আমার সামনে তো খুলতে বলিনি। সে যাই করি, আমার যেখানে সমস্যা নেই সেখানে তোমার সমস্যা কি করে থাকবে? তুমি দেখি নির্লজ্জ হয়ে গেছো এই কয়দিনে। সবে তো মাত্র শুরু, এখন দরজা বন্ধ করো। দরজা কেন বন্ধ করব? আমি দরজা বন্ধ করতে বলেছি, মুখ বড় করতে বলিনি। একটা মেয়ে একটা ছেলে একই রুমে, তার উপর দরজা বন্ধ করলে লোকে কি বলবে? এই বাসায় আমি আর তুমি ছাড়া আর কেউ কি আছে যে কিছু বলবে? আমি তো ভুলেই গেছিলাম। তুমি শাড়ি পরাতে পারো? আমি আগে তো কাউকে পরাইনি শাড়ি। আমিও নিজেও কখনো পরি নাই। তাহলে আজকে পরার কি দরকার? একটা স্পেশাল কারণ আছে। আমি রেডি হচ্ছি, তুমি এখানে বসে বসে ইউটিউবে শাড়ি পরে দেওয়ার ভিডিওটা দেখো, ততক্ষণে আমি বাকিটা পরে নিই। এইদিকে ইরা সাজতে থাকে, অন্যদিকে আকাশ ভিডিও দেখতে থাকে আর বসতে থাকে। 20 মিনিট পরে মোটামুটি কিছুটা শেখা হলো। এইদিকে ইরা ও সেজে শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। না, এবার পরিয়ে দাও বলে আকাশের দিকে শাড়ি এগিয়ে দেয়। আর আকাশ তো ইরার দিকে তাকিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কেননা অনেকেই বুঝতে পেরেছে কি কারণ থাকতে পারে, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তাদের আর বোঝাতে পারবো না। যারা বুঝতে পেরেছেন তারা কাউকে বলতে যেও না। আকাশ বিছানায় পড়ে যেতে চাইবে, ইরা ধরে ফেলে। কি হলো, অজ্ঞান হলে কেন? আসলে আমার প্রথম। তুমি যে শাড়ি প্রথম পরাচ্ছ সেটা তো বুঝলাম। আমি শাড়ির কথা বলিনি। তাহলে কিসের কথা? আমি কখনো এত কাছ থেকে কোনো মেয়েকে এভাবে দেখিনি তো আগে, সেজন্য প্রথম দেখাতেই একটু মাথা ঘোরাচ্ছে। তোমার তো মাথা ঘোরাচ্ছে, কিন্তু আমার তো। তোমার কি? কিছু না। হ্যাঁ, এখন শাড়ি পরাও তাড়াতাড়ি করে, সময় চলে যাচ্ছে। এরপর আকাশ শাড়ি তো পরাতে থাকে। এদিকে আকাশের প্রতিটি স্পর্শে ইরা বারবার কেঁপে ওঠে। শীতকালে পানি শরীরে পড়লে যেমনটা কেঁপে ওঠে ঠিক তেমনভাবে। শাড়ি তো পরা শেষ, এবার কুচিটা গুজে দিলেই শেষ কাজ। এই নাও কুচিটা গুজে নাও।
সবটা যখন করলে তখন এটাও তুমি গুজে দাও। এটা পারবো না, এটা করতে হলে আমি জানি, সেজন্য দাও তুমি। ইরার কথা মতো গুজে দেয়। এতে ইরা আরও বেশি শিহরিত হয়। এতে আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরাতে আকাশের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, যার জন্য ও নিজেও জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে। কথাটা শুনে অবাক হয়, কেননা আকাশের নিজেও মনে ছিল না আজকে যে ওর জন্মদিন ছিল। থ্যাংক ইউ। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, গিফটও লাগবে। জন্মদিন তো আমার, তাহলে গিফট তো আমার পাওয়ার কথা। ভুলে গিয়েছিলাম, আজকে তোমাকে এমন গিফট দিব যা তুমি সারা জীবন ধরে মনে রাখবে। কি সেটা? আগে বলো, আমাকে দেখা শেষ হয়েছে নাকি আরও দেখা বাকি? এখনো বাকি আছে, মন তো চাই দেখতেই থাকি। তাহলে দেখতে থাকো, ততক্ষণে তোমার গিফট দিয়ে দেই আমি। এই বলে এরপর যা হয়েছে তা শুনতে হবে না, কেননা শুনতে চাইলেও বলতে পারবো না। এরপর কি হয়েছে তা আপনাদের অজানাই থাক, কেননা এতে সব দিক দিয়ে ভালো হবে। সকালবেলায় গিফট কেমন ছিল? এমন গিফট দিলে যা সারা জীবন মনে থাকবে, কিন্তু কাজটা করা কি ঠিক হয়েছে? কেন, এতে কোনো সমস্যা? তুমি ভালো করে জানো এতে অনেক সমস্যা হবে। তাছাড়া আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে? বাবা মা কোনো কিছু বলবে না জানলেও। আচ্ছা, তোমার কি মাথায় তার ছিঁড়ে গেছে? আমার মাথায় তার ঠিকই আছে। সেদিন তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন বুঝবে তুমি কত কি মিস করলে। মানে কিসের সত্যি? এখন বলবো না, পরে বলবো। যেদিন বিশ্বকাপ হাতে পাবে সেই দিন আমি তোমাকে সেই সত্যিটা বলবো। ততদিন যদি আমি দেখি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছো, তাহলে তোমার কি অবস্থা করব তা তুমি ভাবতেও পারতেছো না। ধমক দিচ্ছ নাকি? তেমন কিছুই ভেবে নাও। এদিকে আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, আপনাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে জানি, কিন্তু চিন্তা করবেন না, গল্পের সাথে থাকেন, দেখবেন অনেক তথ্য আর রহস্য আপনারা জানতে পারবেন। এইদিকে ইরা যে বাড়িতে এসেছে তা তানু, রিয়া আর রিমু জানতে পারে, সেজন্য ওরা আসে দেখা করতে। এসে ইরাকে এইরকম অবস্থায় দেখে, কিরে, তোর চোখে মুখে এইসব কি? মনে হচ্ছে রাতে অনেক ধকল গেছে। জার্নি করে এসেছি তো, সেজন্য এরকম মনে হচ্ছে। এটা তো জার্নি করার মতো লাগছে না। তাহলে কিরকম লাগতেছে? মনে তো হচ্ছে রাতে অনেক ধকল গেছে, গলায় তো দাগ হয়ে গেছে। রিয়ার কথা শুনে ইরা দৌড়ে আয়নার সামনে আসে, দাগ দেখতে পেয়ে চমকে ওঠে। হায় আল্লাহ, এখন কি করব? ওরা তো সব বুঝে যাবে মনে হচ্ছে। যে করে হোক ওদের এখান থেকে ফেরাতে হবে। কে, কি ভাবছিস? আরে গরমে তো অবস্থা শেষ, চুলকানোর জন্য তো এমন দাগ হয়ে আছে। আমার তো তা মনে হচ্ছে না। তোদের ইচ্ছে ভাবতে পারিস, তা এখন এখানে কেন আসলি তা আগে বল আমাকে। আমরা কি আসতে পারি না? তা পারছি, তাই বলে আজকে তোদের আসতে হবে? কেন রে, বাসায় কি কাউকে নিয়ে এসেছিস নাকি? বাসায় কেন কেউ আসবে? আচ্ছা চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। তোরা ড্রয়িং রুমে যা, আমি রেডি হয়ে বের হচ্ছি। তাড়াতাড়ি নামবি কিন্তু। এদিকে ওরা তিনজন ড্রয়িং রুমে বসে টিভি দেখে। এদিকে আকাশ বাসার বাহিরে ছিল, সেজন্য যখনই মেইন গেটে কলিং বেল দিতে যাবে তখনই আকাশের ফোন বেজে ওঠে। ফোন বের করে কথা বলতে থাকে। এদিকে আকাশ চলে যায়। এদিকে ইরা আয়নায় ওকে দেখতে থাকে। কি হয়েছে বলো? তুমি কি বাসায় চলে এসেছো? এই তো দরজার সামনে দাঁড়িয়ে আছি, কেন বলো তো? এখন তোমাকে বাসায় আসতে হবে না। আমার বান্ধবীগুলো না জানিয়ে ওরা চলে এসেছে বাসায়। তোমাকে দেখলে ওরা অনেক কিছু সন্দেহ করবে। তুমি আপাতত বাহিরে থাকো, আমি যখন কল দিব তখন আসিও বাসায়। আমি এখন ওদের সাথে বাইরে যাব, সেজন্য তুমি ততক্ষণ বাইরে থেকো। ঠিক আছে, আমি তাহলে বাসার বাইরে একটা স্টেডিয়াম থেকে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যেও। কোথাও কোনো দাগ আছে কিনা সেগুলো চেক করতে থাকে এক এক করে। সবটা চেক করে রেডি হয়ে বেরিয়ে পড়ে ওদের সাথে আর বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে।
সন্ধ্যা হলে ইরা বাসায় ফিরে আসে, সাথে আকাশকে কল দিয়ে আসতে বলে। এদিকে আকাশও চলে আসে। এরপর ওরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে একসাথে। জানি অনেকেই বলবে ওরা তো বিবাহিত না, তাহলে কেন একসাথে ঘুমোচ্ছে? এর উত্তর জানতে হলে আপনাদের গল্পের বাকি কাহিনীগুলো পড়তে হবে, তাহলে আপনারা সবটাই জানতে পারবেন। কেন হঠাৎ করে ইরা আকাশকে এতটা কাছে টেনে নিয়েছে যে একই বিছানায় ঘুমোতে ও ইরার একটুও ভয় হচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই জানতে পারবেন যদি পুরো কাহিনী আপনারা জানার চেষ্টা করেন। সকালবেলায় ওরা নিজেদের কাজ শেষ করতে থাকে। এই আকাশ নিজেও বুঝতে পারছে না ও আসলে কি করতেছে। এভাবে 3 দিন হয়ে যায়। সেজন্য ওরা নিজেদের বেড আলাদা করে ফেলে, মানে আগে যেমন আলাদা রুমে ঘুমোতো সেভাবে ঘুমাবে। সকালবেলায় ইরার বাবা মা আসে। ইরা, কোনো অসুবিধা হয়নি তো? না আব্বু, কোনো অসুবিধা হয়নি। তা তোমরা এই 3 দিন খাবার খেলে কি করে? রান্না কিছু করেছো? না আন্টি, আমি বাইরে থেকে খাবার কিনে আনতাম, তারপর ওইগুলো খেতাম। ইরা, তুই যদি খাবার রান্না করা শিখে নিতি তাহলে তো তোমরা দুজনে রান্না করে খেয়ে নিতে পারতে। থাক আন্টি, এখন আপনি তো এসেছেন, বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন। আকাশ, তুমি আমার রুমে এসো, কিছু কথা আছে। জি আঙ্কেল, চলুন। এরপর ওনারা রুমে আসে। তারপর নিজেদের মধ্যে কি কথা বলে তা আপনারা এখন না জানলেও চলবে। এদিকে ওনার সাথে কথা বলে ইরার মা আর ইরার থেকে বিদায় নিয়ে চলে আসে ম্যাচে। ওখানে প্রতিদিন আকাশ প্র্যাকটিস করতে থাকে। এভাবে আরও 20 দিন কেটে যায়। এই 20 দিনে প্রায় সময় ইরা এসে দেখা করে যেত আকাশের সাথে। কয়েকদিন পরে বিশ্বকাপ, সেজন্য আকাশ নিজেকে ওইভাবেই গড়ে তোলে। আজকে আকাশের প্রথম ম্যাচ, সেজন্য ইরা অনেক সুন্দর করে সেজেছে, সাথে ইরার বান্ধবীগুলো। ইরার বাবা তো বোর্ডের একজন সদস্য, সেজন্য ইরা ওর বান্ধবীদের নিয়ে ভিআইপি কেবিনে এসে বসে আর গল্প করতে থাকে, সাথে খেলা দেখতে থাকে। দেখলি তো, বাবার জন্য আমরা এখানে বসে খেলা দেখতে পারছি। আঙ্কেল না থাকলে টিকিট পেতেও কষ্ট হতো। এদিকে মাঠে আকাশ আর রাজীব নামে। তখন মাঠের মধ্যে একটা হইচই শুরু হয়। এদিকে প্রথম বলে রাজীব 1 রান সিঙ্গেল দিয়ে নেয়। এতে আকাশের ব্যাট করার সুযোগ হলো। এদিকে ইরা সহ ওর বান্ধবীরা তাকিয়ে আছে আকাশের দিকে। এদিকে প্রথম বলে আকাশ 6 মারে। এতে ইরা তো খুশি হয়, সাথে বাকিরাও খুশি হয়ে যায়। এভাবে খেলতে থাকে আকাশ। আকাশ আর রিয়াজ মিলে 6 ওভারে নিল 80 রান, তার মধ্যে 60 রান ছিল আকাশের। এভাবে কিছুক্ষণ পরে রাজীব আউট হয়ে মাঠ ত্যাগ করে। এভাবেই খেলা চলতে থাকে। 15 ওভারের সময়ে আকাশ আউট হয়ে যায়। এতে অনেক চিন্তিত হয়ে যায়, কেননা আকাশ একাই 101 রান করে, তাও 40 বলে। এদিকে আকাশ মাঠ ছেড়ে উঠে আসে। তখন ওদের রান ছিল 190। এদিকে উফ, আকাশ আজকের ম্যাচ তো ফাটিয়ে দিয়েছে। তার বলতে আমি তো আজকেই বাবা মার সাথে কথা বলবো। কোন বিষয়ে? কোন বিষয়ে আবার? আমার আর আকাশের বিয়ের ব্যাপারে। শাকচুন্নি কোথাকার! আর একবার বিয়ের কথা বললে তোদের লাথি মেরে ফেলে দিব। তোর এত হিংসে হচ্ছে কেন? এত ছেলে থাকতে তোরা ওর পিছনে কেন পড়ে আছিস? ওকে ভালো লাগে সেজন্য। এদিকে প্রথম ম্যাচে অনেক ভালো করায় রাজীব তো অনেক খুশি হয় আকাশের উপরে। তুমি তো ফাটিয়ে দিয়েছো। যতটুকু পারি ততটুকু দলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। চিন্তা করো না, প্রথম আবার তোমাকে দিয়ে করাবো। আমি প্রস্তুত আছি তার জন্য। এদিকে ওদের খেলা চলতে থাকে। এদিকে 20 ওভারে ওরা মোট 250 রান করে। এরপর বিপক্ষ টিম মাঠে নামে। প্রথম ওভার আকাশ করে আর একটা উইকেট পায়। এরপর এভাবে খেলা চলতে থাকে। মোটামুটি আকাশ বোলিং করে 3 উইকেট পায়। এতে তো আকাশকে সবাই আরও প্রশংসা করতে থাকে। গ্যালারি জুড়ে শুধু মেয়েরা আকাশের নাম ধরে ডাকতে থাকে, যা শুনে ইরার অনেক খারাপ লাগে। এদিকে ইরার বাবা ওখানে আসে। তোমার সাথে কিরে, কেমন লাগতেছে খেলা? সত্যি আব্বু, আকাশ তো প্রথম ম্যাচে পাঠিয়ে দিয়েছে। সেই জন্য তো ওর নাম ধরে সবাই প্রশংসা করতে থাকে। কিন্তু আব্বু। কিন্তু কি? এখানে না, বাসায় ফিরে বলবো। ঠিক আছে। এইদিকে খেলা আজকের মতো শেষ হয় আর আকাশের টিম জিতে যায়। আর আজকের ম্যান অব দ্য ম্যাচ আকাশকে দেওয়া হয়।
আর একটু পরে ইরা আকাশের সাথে দেখা করে, সেগুলো ওর বাসায় নিয়ে আসে। একটু পরে রফিক চৌধুরী ইরার রুমে আসে। কি যেন তুই বলবি বলছিলি? বাবা, আমি যে আকাশকে ভালোবাসি, আমি যে ওকে বিয়ে করতে চাই। তা যে সম্ভব না। কেন সম্ভব না? আকাশ যে ভালো ছেলে তা তুমি নিজেও তো জানো। তাছাড়া আকাশ যেভাবে ভালো খেলতেছে, ও উন্নতি করতে বেশি সময় লাগবে না। ব্যাপারটা তা না। আচ্ছা, আগে ফাইনাল শেষ হোক, তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা আব্বু? তা এখন বলবো না, ওই দিন বলবো। ঠিক আছে। এদিকে ইরা ঠিকই জানে সেটা কি হতে পারে, কিন্তু গল্পের সাথে থাকলে তা আপনারাও জানতে পারবেন তাড়াতাড়ি করে। এদিকে রাতে আকাশের সাথে কথা বলে ঘুমিয়ে যায়। এইদিকে দিন যেতে থাকে, ততই আকাশের ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। এই কয়েকদিনে আকাশকে নিয়ে বাহিরে ঘুরতে এসে ইরা তা বুঝতে পারে, কেননা চারিদিকে মেয়েরা ওকে দেখতে পেয়ে ছবি তোলার জন্য চলে আসে। তুমি চলো এখান থেকে। কেন? তুমি যাবে কিনা সেটা বলো। আচ্ছা, রাগ করতে হবে না, চলো। ওরা চলে আসে। এদিকে গ্রামে ওর বন্ধু আর আকাশের বাবা মাও অনেক খুশি হয় আকাশের এরকম সফলতা দেখে। এদিকে 5 ম্যাচ খেলা হয়, আর এই ম্যাচগুলোতে আকাশ প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার পুরস্কারও পায়। আর সব কিছু ইরা ওর বাসায় নিয়ে এসে রেখে দেয়। এদিকে আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি আঙ্কেল, বলেন। আমার তো 3 দিন পরে ফাইনাল। তুমি তো তোমার বাবা মার সাথে দেখা করার জন্য যেতে পারবে না? আমি গাড়ি পাঠিয়ে বা ইরাকে পাঠিয়ে দিব ওনাদের নিয়ে আসার জন্য। কিন্তু বাবা মা তো 2 দিনের বেশি থাকবেও না। আমি বরং ফাইনাল শেষ করে কয়েকদিনের জন্য যাব। তার দরকার হবে না, এরা ওনাদের নিয়ে আসবে। তাছাড়া তোমার বাবা মা আসার পেছনে আরও অনেক কিছু কারণও আছে। কি কারণ আঙ্কেল? তা তোমাকে পরে বলবো। এখন আপাতত তুমি খেলায় মনোযোগ দাও, আমি বাকিটা দেখতেছি। তবে তোমার বাবা মা আসলে তুমি কিন্তু ওনাদের সাথে এখন দেখা করতে পারবে না। তাহলে কখন করব দেখা? তুমি দেখা করবে হাতে ট্রফি নিয়ে। ওনারা যখন তোমার হাতে ট্রফি দেখে যতটা খুশি হবে, ওইটাই হবে ওনাদের খুশি। আর তুমি ওনাদের দেখে যতটা খুশি হবে, ওইটাই হবে তোমার জন্য গিফট। এইদিকে 2 দিন পার হয়ে যায়। আকাশ ওর কাজ চালিয়ে যেতে থাকে। এইদিকে ওরা কেউ কীভাবে খেলবে তা নিয়ে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে ওরা সবটা ঠিক করে নেয়। পরের দিন ফাইনাল, সেজন্য ইরা ওর বান্ধবীর সাথে, ইরার মা এর সাথে আকাশের বাবা মা, আকাশের বন্ধুরাও এসেছে, কেননা আজকে ফাইনাল ম্যাচ, সেজন্য ওরা সবাই দেখতে এসেছে। কিছুক্ষণ পর খেলা হয়, কিন্তু আকাশের টিম আগে ব্যাটিং পায়নি, সেজন্য ওদের বোলিং করতে হয়েছে। একে একে আকাশের দলের বলার বোলিং করতে থাকে। এইদিকে আকাশকে বল করতে দিচ্ছে না, সেজন্য। রাজীব, আমি বল করব কখন? তুমি যদি এখন বল করো তাহলে রান তো কম নিবে, কিন্তু যখন তোমার ওভার শেষ হয়ে যাবে তখন তো রান বাড়তে থাকবে। কিন্তু ওরা তো 8 ওভারে এবার 120 রান করেছে, তার উপর 2টা উইকেট। 10 ওভার শেষ হোক, তারপর তুমি ওভার করবে। আসলে তোমাকে ওভার দিলে তোমার হাতের উপরে প্রেশার পড়বে, পরে দেখা যাবে ব্যাটিং করার সময় কিছুটা ঝামেলা হবে। তা নিয়ে টেনশন করো না। এদিকে বাকিরা তো নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে ইরার বান্ধবীগুলো তো আকাশকে গিলে খাচ্ছে, সাথে অন্য মেয়েরাও। এই পেতনিগুলো আমার আকাশের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ওরা যদি এরকমভাবে তাকিয়ে থাকে তাহলে তো নজর লেগে যাবে ওর। এখন কি করব? বান্ধবীদের না হয় বোঝাতে পারবো, কিন্তু বাকিদের তো পারবো না। উফ, মাথায় কিচ্ছু ঢুকছে না। কিভাবে যে কি করব, কিভাবে এদের থেকে আকাশকে দূরে রাখবো। এদিকে বিপক্ষ দলের ব্যাটিং শেষ হয়। ওরা 20 ওভারে 220 রান করে, আর ওদের 7 উইকেট গেল, যার মধ্যে 4 উইকেট আকাশ পেয়েছে। এবার 15 মিনিটের বিরতি। এইদিকে আচ্ছা শোন, আকাশকে আমি বিয়ে করব, আর তোরা আজ থেকে ওকে দুলাভাই বলে ডাকবি, কেমন? তোর কি মাথা ঠিক আছে? আমি তো সেম কথা বলি। তানু, তুই আকাশকে ভুলে যা। তোরা দুইজনেই ভুলে যা, আমি ওকে বিয়ে করব। এইদিকে ইরার বান্ধবীদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন আকাশের বাবা ওখানে আসে। কি হয়েছে ইরা? দেখেন না আব্বু, আমার বান্ধবীগুলো বলতেছে ওরা নাকি আকাশকে বিয়ে করবে। আমার ছেলে তোমাদের মধ্যে কাউকে বিয়ে করবে না। কেন আঙ্কেল, আমরা কি দেখতে খারাপ নাকি? দেখো, তোমরাও সুন্দর, কিন্তু আমার ছেলের আমি বিয়ে দিয়েছি। এই কথা শুনিয়ে ইরার বান্ধবীগুলো তো অবাক হয়, কেননা ওরা তো বিশ্বাসই করতে পারছে না। আঙ্কেল, মজা করবেন না।
আব্বু, আপনি ওদের কথায় কিছু মনে করবেন না। আপনি খেলা দেখুন, আর আমি ওদের দেখতেছি। তুই ওনাকে আব্বু বলে ডাকছিস কেন? আমার যা খুশি তা বলে ডাকবো, তাতে তোর কি? এত রাখছিস কেন? তাহলে চুপচাপ খেলা দেখতে থাক, কোনো কথা বলবি না। এইদিকে খেলা তো শুরু হয়। আকাশ আর রাজীব ভালোভাবে খেলতে থাকে। কয়েকটা ওভারের পর রাজীব কেস আউট হয়ে যায়, তবে রাজীব 30 রান করে। তখন আকাশের ছিল 5 ওভারে 60 রান। 7 ওভারে ওরা 90 রান করে। এদিকে একের পর এক উইকেট পড়তে থাকে, কিন্তু রানও হতে থাকে। এদিকে উইকেট পড়ে যাওয়াতে সবাই একটু বেশি টেনশন করতে থাকে। এদিকে 2 ওভারে 30 রান দরকার। এদিকে উইকেট আর হাতে নেই। আকাশের সাথে আরেকজন বলার বাকি আছে। এদিকে তখন 2.5 মিনিটের বিরতি দেয়া হলো। পানি নিয়ে আসে রাজীব নিজেই, কেননা আকাশকে কিছু কথা বলবে, আর এই বিষয়ে রাজীব রফিক চৌধুরীর সাথে আলোচনা করে ডিসাইড করে। এদিকে গ্যালারিতে থেকে ইরা আর বাকিরা তো টেনশন করতে থাকে। এদিকে রাজীব মাঠে আসে। আকাশ, ম্যাচ কিন্তু তোমার হাতে। তা আমি জানি, কিন্তু উইকেট যে এভাবে পড়ে যাবে তা তো ভাবতেও পারিনি। সেটা তো আমি নিজেও ভাবতে পারিনি। শোনো, আমি রফিক স্যারের সাথে কথা বলেছি, আমরা ম্যাচ হারি বা বিজয় হই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি দৌড়ে রান নেবে না। এক কথা, সব বল তুমি নিজে খেলবে। কিন্তু এর ফলে যদি ম্যাচের উপরে এর কোনো আঘাত পড়ে? তা আমি সামলে নেব। তাছাড়া ও তো ব্যাটিং করতে পারে না, যা কিছু হয়ে যাক না কেন আমি সামলে নেব। তুমি শুধু একটু ধৈর্য নিয়ে খেলতে থাকো। তাই করবো। এইদিকে সময় শেষ, সেজন্য বাকিরা বাহিরে চলে যায়। বোলার প্রথম বল করে। বল ব্যাটে লেগে বাউন্ডারি পর্যন্ত আসে, কিন্তু আকাশ রান নেয়নি, কেননা 1 রান নেবে না। যখন 2 রানের আসার সম্ভাবনা থাকবে তখন রান নেবে। এইদিকে বাকিরা বুঝে যায়, সেজন্য সবাই বাউন্ডারিতে এসে দাঁড়ায়। এইদিকে এটা কি হলো? সবাই বাউন্ডারি এসে দাঁড়ালে 4 বা 6 কোনো কিছু তো হবে না। সেটাই তো। কিন্তু ওরা তো নিয়ম অনুযায়ী দাঁড়িয়ে আছে, তাছাড়া নিয়মের বাইরে দাঁড়াতে তো পারবে না। সেটা ঠিক কথা। আচ্ছা, আমরা বিজয় হতে পারবো তো? আকাশের উপর ভরসা আছে, ও একটা না একটা কিছু অবশ্যই করবে। এদিকে সবাই খেলা দেখতে থাকে। পরের বলে আকাশ 2 রান নেয়, কিন্তু 1-2 করে যে ম্যাচ ওরা হেরে যাবে তা বুঝতে পেরেছে। সেজন্য ওকে যে বড় শট খেলতে হবে তা বুঝতে পেরেছে। সেজন্য পরের বলে 6 মারতেই গ্যালারি জুড়ে সবাই আনন্দ করতে থাকে। এদিকে বল যত যায় ততই ওদের মন ভয়ে কাজ করতে থাকে। এদিকে ওভার শেষ হতে থাকে। এখন বাকি আছে শুধু শেষ বল। শেষ বলে দরকার 4 রান। এদিকে সবাই খুব একটা টেনশনে আছে, কেননা আপনারা তো বুঝতে পারছেন কেন এরকমটা হচ্ছে। শেষ বলে 6 মারেই কিন্তু বাউন্ডারির কাছে এসে ক্যাচ হয়। সেজন্য আম্পায়ার রিভিউ নিয়ে দেখতে থাকে, কেননা ওনার সন্দেহ হচ্ছে এটা 6 হতে পারে। সেজন্য কয়েকটা ভালো করে দেখার পরে বুঝতে পারে যে ক্যাচ ধরেছে। সে বাউন্ডারির ভেতরে তার পা চলে গিয়েছে। তা দেখে আম্পায়ার ওটাকে 6 বলে ধরে নেয়। এতে আকাশের টিম জিতে যায়। এতে পুরো গ্যালারির লোক আনন্দ করতে থাকে। এদিকে অনুষ্ঠানের বাকি কাজ শেষ করে আকাশ ট্রফি নিয়ে ইরার সামনে আসে। আর ইরা তো দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে চুমু দেয় সবার সামনে। এদিকে ততক্ষণে মাঠের গ্যালারি খালি হতে থাকে। এরপর আকাশ আর ওর বাবা মার সাথে ইরার বাবা মা আর বান্ধবী সবাই ইরার বাবার কেবিনে আসে। সত্যি আকাশ, তুমি আজকে আমার মন রেখেছো। এভাবে বলবেন না স্যার, আজ আমি যেখানে এসেছি তার পিছনে পুরো অবদানই আপনার। আমি তো শুধু তোমার দায়িত্ব পালন করেছি। আজকে আমি যেখানে এসেছি তার পেছনে তোমার বাবার অবদান। উনি নিজের জমি বিক্রি করে আমাকে টাকা দিয়েছে বলে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আমি তোমার বাবার সাথে কথা বলে তোমার থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? আমি বলছি কি কথা? কথাটা হচ্ছে, বাবা মা, তোমার বাবা মার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। কিন্তু বিয়ে কিভাবে হলো তা আকাশ জানে না, কেননা ওকে বুঝতে দেওয়া হয়নি। কিন্তু আমি জানতে পেরেছি। যখন আমি বাবা মার ড্রয়ার পরিষ্কার করছিলাম তখন আমার চোখে পড়ল। সেজন্য আমি তখন কাবিননামা ছবিও তুলে রেখেছি। এই কথাটা শুনে আকাশ তো অবাক হয়, সাথে বাকিরাও, কেননা এরা এত কিছু জানতে পেরেছে এই ভেবে। তাহলে তুমি সব কিছু আগে থেকেই জানতে, সেজন্য ওগুলো করেছো? আকাশের এমন অবাক করা কথায় বাকিরা তো অবাক হয়, কিন্তু ইরা একটু লজ্জা পায়।
এই জন্য তুই আকাশকে আমাদের সাথে মিশতে মানা করতি? তা এখন বল কোনগুলা? কিছু না, তোদের জানতে হবে না। আর আকাশ, তোমাকেও বলে রাখি, যদি কাউকে কিছু জানতে দিয়েছো, তোমার খবর করে ছাড়বো বলে দিলাম। ইরার কথা শুনে সবাই হেসে দেয়। কথাটা বলে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে। আর এখানেই শেষ হচ্ছে একজন অবহেলিত ক্রিকেটারের গল্প।